সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1424তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই ড্রাইভার মনির হোসেনের জীবনের এক তাজ্জব অলৌকিক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, যে গল্পের টাইটেল রেল স্টেশনের সেই পরী কেন প্রাণ বাঁচালো শত শত যাত্রীর জীবন, এক মর্মান্তিক সত্য ঘটনা। এই গল্পটা মূলত এক পরীর আত্মত্যাগের বাস্তব জীবনের গল্প, যা শুনলে রীতিমতো আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। পরীর প্রতি মনের অজান্তে চোখ থেকে দুপোটা জল বেরিয়ে আসবে এবং সবাই বলবেন আল্লাহ যেন সেই পরীটাকে ভালো রাখে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই ড্রাইভার মনিরের জীবনের তাজ্জব বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ড্রাইভার মনির ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের এলাকাতে আমার বাবার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মাঝে রয়েছে বাবার মুদি দোকান সহ গরুর এবং মুরগির খামার। এগুলো করে আমার বাবা আমাদের পরিবার চালাতো। ছোটোবেলা থেকেই বাবা খুব পরিমাণের কৃপণ একজন ব্যক্তি ছিল, খুব বেশি টাকা পয়সা খরচ করতো না এবং দেখা যায় পরিবারে সবসময় অভাব লেগেই থাকতো। আমার বাবার কাছে টাকা থাকার পরেও আমরা ভালো মন্দ দুমুঠো ভাত খেতে পারতাম না এবং আমার কাকাকে কাজের জন্য আমার বাবা প্রচুর প্রেশার দিত, কখনো গরুর ফার্মে, কখনো মুরগির ফার্মে অথবা কখনো দোকানে। এভাবে যখন দাদা আমার কাকাকে খাটাইতো, আমার কাকা একসময় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কাকা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে কাকা তখন ড্রাইভারিতে ঢুকে যায়, মানে একটা ট্রাক ড্রাইভারের হেল্পারে চাকরি করতে শুরু করে। কাকার সাথে আমার সম্পর্কটা খুব বেশি ভালো ছিল। কাকা আমাকে অনেক ভালোবাসতো এবং সত্যি কথা বলতে গেলে আমার কাকা আমার ছিল এই দুনিয়াতে সবচেয়ে ভালো বন্ধু। কাকা যখন বাড়িতে আসতো তখন আমাকে অনেক টাকা দিত। আমার মনে আছে 10 টাকা 20 টাকার নতুন নতুন নোট নিয়ে আসতো। আমি বাড়িতে আসলেই আমাকে এগুলো দিত আর আমি খরচ করতাম। কাকাকে আমি অসম্ভব রকমের ভালোবাসতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। বিশ্বাস করেন, আমার বাবা এইরকম একজন মানুষ ছিল যে কিনা আমাকে পড়াশোনা পর্যন্ত করায়নি শুধু কাজের জন্য। আমি পড়াশোনা করলাম, যদি স্কুলে যাই তাহলে আমার বাবার কাজের ক্ষতি হবে, এই জন্য উনি আমাকে পড়াশোনাটা পর্যন্ত করাইলো না। কখনো দোকানে, কখনো ধরেন আপনার বাড়িতে, কখনো এখানে, কখনো ওইখানে, মানে বিভিন্ন জায়গায় আমাকে দিয়ে উনি কাজ করাবে। মনে হয় না যে এটা আমার আপন বাবা। আমার বাবা একটু এরকমই, এমনটাই দাদা সবসময় বলে আসতো। আর বাবা এতটাই হিসাবি ছিল, নিজেও কখনো 1 টাকা খরচ করতো না এবং প্রয়োজনের বাইরে 1 পয়সা আমার বাবা কখনোই ব্যয় করে নাই। আসলে ঠিক কথা বলতে গেলে প্রয়োজনে আমার বাবা ব্যয় করতো না। তো এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বছরের কাছাকাছি। তো 15 থেকে 16 বছর আমার বয়স যখন, ওই সময় ভিডিও গেমস বলে একটা মোবাইলের মতো একটা জিনিস বের হয়েছিল। সে সময় কিন্তু মোবাইল অ্যাভেলেবেল ছিল না। মোবাইল মানে মানুষের হাতে হাতে নাই, এমনিই ছিল কিন্তু অ্যাভেলেবেল না, এখনকার মতো না। তো দেখা গেল ভিডিও গেমস বলে একটা মোবাইলের মতো একটা ভিডিও গেমস বের হয়েছিল। আমি আব্বার সাথে কই জানি গেছিলাম, মানে জায়গাটা আমার সঠিক খেয়াল নাই, কোনো একটা জায়গায় গেছিলাম। ওখানে যাওয়ার পরে ওই দোকানটা, মানে ভিডিও গেমসের দোকানটা দেখছি। তা আমি তখন এটা কিনবো। এটার দাম সে সময় ছিল 270 টাকা। 270 টাকা ছিল, এটা খেলনার মতোই অনেকটা। তা আমি আব্বারে বললাম যে আব্বা এটা আমার কিনা দাও। তা আমি তো 15-16 বছর মানেই তো বুঝেন মোটামুটি অনেকটাই বড়। আমার আব্বা তখন আমারে বলতেছিল যে কেন তুই কি এখনও বাচ্চা আছিস, এগুলো তো বাচ্চারা কিনে। আমি বললাম আব্বা এটা আমার ভালো লাগে, কিনা দাও। তো এরকম করে তর্কাতর্ক করতেছি। আব্বা তখন আমার জিনিসটা কিনে দিল না। কিনে না দেওয়ার পরে আমি তখন কী করলাম, দোকানটা চিনে গেছি। পরে বাড়িতে গেছি এবং আব্বার দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে আমি আব্বার কাছ থেকে, আব্বার ডয়ার থেকে, মানে ক্যাশ থেকে তখন আমি টাকা চুরি করি। তাই টাকা চুরি করে আমি তখন এটা কিনি, মানে ওইখান থেকে কিনি। তো কিনে বাড়িতে আসছি, 2 দিন পর্যন্ত আমার আব্বা টের পায় নাই। 2 দিন পরে আব্বা জিনিসটা দেখছে। আমার মাই মনে হয় বলে দিছে যত এটা নিয়ে এরকম করে বাচ্চাদের মতো, এটা কোত্থেকে আনছে। পরে আমার আব্বার হিসাব হলো, আমি তো দোকানে বসি, আব্বার গরুর ফার্ম, মুরগির ফার্ম এগুলো দেখাশোনা করি। আমার কাছে তো আসলে এক্সট্রা টাকা থাকার কোনো কথা না, তাহলে আমি এটা কিনলাম কেমন করে।
আব্বা তখন আমার একদিন বাড়ির মধ্যে ধরছে সকালবেলা, ভাত খাইতেছে। ওই সময় আমার জিজ্ঞেস করলো যে মনির, তুই যে ভিডিও গেমসটা কিনলি টাকাটা কই পাইছিস? আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা, আমি একজনের কাছ থেকে ধার নিছি। তা কার কাছ থেকে ধার নিছস? আমার একটা বন্ধু ছিল, ওর নাম শাহজাহান। আমি তখন বললাম শাহজাহানের কাছ থেকে ধার নিছি। খাওয়া দাওয়া শেষ করলাম, মানে কেমন মানুষ চিন্তা করেন। খাওয়া দাওয়া শেষ করার পর আমার বলে চল শাহজাহানের বাড়িতে চল, আমার নিয়ে ডাইরেক্ট শাহজাহানের বাড়িতে। এরপরে আমার আব্বা শাহজাহানের ডাইরেক্ট জিজ্ঞেস করতেছে, কিরে মনির কি তোর কাছ থেকে টাকা ধার নিছে? ও বলে কই না তো, ও তো আমার কাছ থেকে কোনো টাকা ধার নেয় নেই। তো আমার আব্বা তখন বলে তাহলে ও ভিডিও গেমসটা কিনলো কোত্থেকে? আমি কিন্তু আবার ওই আমার বন্ধু শাহজাহানের কাছে বলছিলাম যে আমি আব্বার ক্যাশ থেকে টাকা চুরি করছি। তো ও করলো কি, ফট করে আমার আব্বার সামনে বলে দিল ওই আপনার ক্যাশ থেকে টাকা নিয়েই মানে ভিডিও গেমসটা কিনছে, মানে আমি চুরি করছি। তো এইটা বলার পরে আমি এই সামান্য চুরিটার বিষয় আব্বা তখন আমাকে বাড়িতে আনলো। মানে আমাদের বাড়ির সামনে একটা গাছ ছিল, গাছের সঙ্গে বেঁধে একজন চোরের যেভাবে পিটায় আমার বাবা ঠিক একইভাবে আমারে পিটাইলো, একদম চোরের মতো করে হাত পা বাইতে একদম চোরের মতো করে পিটাইলো। আর আমার আব্বা যখন আমার মারতেছে, আমার মা আমার দাদা দাদি কেউ আমারে ধরতে আসে নাই। মানে সবাই এত পরিমাণের ভয় পাইছে যে আমার আব্বা এত পরিমাণে রেগে গেছে যে আমি ক্যাশ থেকে টাকা চুরি করছি, আমি চোর হয়ে গেছি। তো আব্বা তখন আমার বাইদা রাখছে, মানে গাছের সঙ্গে বাইদা রাখছে। তো এবার মনে হয় আমার দাদা কেমনি জানি খবর পাঠাইছে আমার কাকার কাছে, আমার ছোটো কাকার কাছে। আমার ছোটো কাকা বাজারে থাকতো, ট্রাক চালাইতো, ট্রাকের হেল্পারি করতো নাকি। ওই সময় আমার কাকা ড্রাইভার হয়ে যায়, ট্রাকের ড্রাইভার আমার কাকা। তো পরে আমার কাকাও কিন্তু বিয়ে শাদী করে নাই। তো আমার দাদা মনে হয় কাকার কাছে খবর পাঠাইছে, রাতের বেলা কাকা বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমার বাবা আমার দাদা আর আমার কাকা মিলে আমার হাতের বাঁধন খুলছে, গাছের সঙ্গে বেঁধে রাখছে, ওইখান থেকেই খুলছে। আব্বা কিন্তু সবারই বলে দিছে যে কেউ যদি মনিরের হাতের বাঁধন খুলে দাও গাছ থেকে, তাহলে কিন্তু তার অস্তিত্ব থাকবে না, আমি কিন্তু তারা বাঁচায় রাখবো না, এক কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবো, ওর যাতে কেউ হাতের বাঁধন না খোলে। তো এবার কাকার আমার এসে আমার দাদা এসে আমার হাতের বাঁধন খুলে দিছে। দেওয়ার পরে দাদা কাকারে বলতেছে ওরা তোর সাথে নিয়ে যা, ওর বাপে ওরে মাইরিয়ে ফেলবে, ওর তো সাথে নিয়ে যা। আমার কাকা তখন আমার দাদারে বলতেছে আপনি কিছু বলেন না কেন, উনি এরকম করে, আপনি কিছু বলেন না কেন? আমার দাদা বলে অনেক বলছি, ওরে আর বলে লাভ নাই, যা তোরা চলে যা। তো আমার মা কিছু জামা কাপড় আমার ব্যাগের মধ্যে দিল, ওইটা নিয়ে আমি তখন আমার কাকার সাথে চলে গেছি। তো কাকার সাথে চলে গেছি, চলে যাওয়ার পরে কাকা আমাকে নিয়ে গেছে। এরপর আর আব্বার সাথে কোনো যোগাযোগ নাই, পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমি কই গেছি না গেছি আমার বাবার আমার কোনো খোঁজও নেয় নাই, আমার পরিবারে কেউ আমার কোনো খোঁজ নেয় নাই। পরে কাকার ওখানে 2-3 দিনের মতো ছিলাম। 2 দিন থাকার পরে কাকা তখন আমার বললো একটা কাজ কর, তুই আমার সাথে হেল্পারিতে ঢুকে যা, আমার তো টাকের হেল্পার লাগে, তুই তাহলে হেল্পারিতে ঢুক। আমি তখন আমার কাকার সাথে টাকের হেল্পারিতে ঢুকে গেলাম। তো আমি তখন হেল্পারি করতেছি, কাকা বিভিন্ন মানে জেলায় জেলায় যাইতেছে। বিশেষ করে তখন পাথরের টিপ মারতো, এখান থেকে পাথর উঠাইতো এবং পাথর নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় পাথর নিয়ে আমরা যাইতাম। তো এই কাকার সাথে এইভাবে আমি দীর্ঘদিন ধরে চাকরি করি এবং এরকম করে প্রায় 3 থেকে 4 বছরের মতো কাকার সাথে আমি 3-4 বছরের মতো চাকরি করি এবং 3-4 বছরে আমি মোটামুটি ভালো মানের ড্রাইভার হয়ে যাই। কারণ কাকা কিন্তু আমাকে ড্রাইভিংয়ে বসতে দিত, যেহেতু আমি ওনার বাতিজা, আমারে ট্রাক চালাইতে দিত এবং কাজ করতে দিত। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মাঝে আমি তখন পরিপূর্ণ ড্রাইভার হয়ে যাই। পরে আমি নিজে ট্রাক চালাইতে শুরু করি, নিজে চালাই। তো আমি যখন ট্রাক চালাইতে আসি, রাস্তাঘাটে চলাফেরা করি, তো তখন থেকে না আমার ভিতরে হঠাৎ করে মানে নারীদের প্রতি একটা খারাপ নেশা কাজ করতে শুরু করে। ওই ট্রাক চালানো অবস্থায় মানে এরকম না যে খারাপ মদের নেশা, সিগারেটের নেশা, এরকম কোনো নেশা নাই, কিন্তু নারীর প্রতি একটা খারাপ নেশা আমার কাজ করতো। আমি তখন বিভিন্ন জায়গায় খারাপ মেয়েদের কাছে যাইতাম। এইটা আমার কাকা জানি কেমনি বুঝে যায়। তখন কিন্তু পরিবারের সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে, বাড়িতে যাইতাম আসতাম, আব্বার সাথে আমার সম্পর্ক ভালো, কাকার সাথেও আব্বার সম্পর্ক তখন ভালো। তো কাকাই তখন আমার আব্বারে বলে দিছে যে মনির তো এরকম করে, ওরে বিয়ে করাই দেন। কাকা যখন এরকম কান পরা আমার আব্বার কানে দিয়ে দিল, আব্বা তখন বিষয়টা আমার মার সাথে আলোচনা করলো এবং আলোচনা করার পরে আমার কাকা কিন্তু এখনও বিয়ে করেনি এবং কাকার সত্যিকার অর্থে খারাপ কোনো নেশাই নেই, মানে কোনো নারীর নেশাও নাই, কোনো রকমের মাদকের নেশাও নাই। কাকাই অন্যরকম মানুষ, এমনি নামাজ কালাম পরে ভালো পথে চলে, কিন্তু উনি বিয়ে শাদী করে নেই। কেন বিয়ে করে নেই এর কোনো সঠিক ব্যাখ্যা আমরা কেউই দিতে পারি না। ওই সময় কিন্তু দাদাভাই মারা গেছে, দাদি বাইচে আছে, দাদা মারা গেছে। তো আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বললো, বলার পরে আম্মা তখন বললো যেটা কাজ করেন তাহলে বিয়ে করাই দেন। তো আমার তখন তারা বিয়ের জন্য চাপ দিল, তোরা বিয়ে করাবো, এমন তেমন ঘটনা। পরে চাপ দেওয়ার পর আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব। বিয়ের কথাবার্তা ফুল ফাইনাল হলো এবং হওয়ার পরে আমাকে তখন মেয়ে দেখাতে নিয়ে যাবে। মঙ্গলবার ছিল দিনটা, আমি আমার আব্বা আম্মা আর আমার কাকা আমরা মিলে তখন মেয়ে দেখতে গেছিলাম। তো অনেক দূরে আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা গ্রামে মেয়ে দেখতে যাই। তো রাতের বেলা মেয়ে দেখি, মেয়ে দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিল, কারণ আমরা ওখানে যেতে রাত হয়ে যায়। পরে মেয়ে দেখি, মেয়ে আমার কাছে ভালো লাগছে, সোজা কথাটা যা ভালোই লাগছে।
পরে আমি আমার আব্বারে বললাম যে ঠিক আছে আব্বা, মেয়ে তো আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। তা আব্বা তখন মেয়ের আব্বার সাথে কী কী কথা বলছে আমি জানি না, মোটামুটি কথাবার্তা ফাইনাল হলো। হওয়ার পরে এর 5 দিন পর আমার তখন বিয়ে। আমি তখন বিয়েতে গেলাম এবং বরাবরের মতো সবার যেরকম করে বিয়ে হয় একইভাবে আমার তখন বিয়ে হলো এবং আমি বউ নিয়ে বাড়িতে আসছি। বউ নিয়ে বাড়িতে আসার পরে যখনই আমি বাসর ঘরে ঢুকলাম তখনই আমি অবাক হয়ে গেলাম এইটা যে আমি যাকে বিয়ে করছি, মানে আমি যাকে দেখতে গেছিলাম, যাকে আমি দেখে আসছি, আমার বউ কিন্তু এটা না। আমি নিশ্চিত আমার বউ এটা না। আমি তখন বাসরঘর থেকে বেরিয়ে গেছি। বাসরঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার মা বাবা তখন, মানে আমার আব্বা তো এমনি রাগি, এটা তুই কী করলি? আমি তখন আব্বা আমার সাথে রাগারাগি করতেছি, আমি মেয়ে যেটা দেখছি আমার তো মেয়ে এটা দেয় নাই। আমার আব্বা বলে তুই কি পাগল হয়ে গেলি নাকি, কী বলতেছিস এগুলো? তুই মেয়ে যেটা দেখছিস ওইটাই তোর কাছে বিয়ে দিছে, কী বলতেছিস তুই মেয়ে? আমি বললাম যে না, মেয়ে আমার যেটা দেখাইছে আমার কাছে কিন্তু ওইটা বিয়ে দেয় নাই। আমার আব্বা তখন আমার সাথে রাগারাগি শুরু করছে, খারাপ ব্যবহার শুরু করছে, মানে এক অন্যরকম অবস্থা। ওই রাতেই অন্যরকম অবস্থা, তোরা আমি মাইরে ফেলবো, তোরা এই করবো সেই করবো। তখন কিন্তু আমি নতুন বর, একদম নতুন বর অবস্থায়, তোরা এরকম সেরকম করবো। আমি তখন কী করলাম, রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছি। মানে একদম ওই রাতের বেলায়, বুঝতেই পারেন আমার বিয়ের রাত, বাসর ঘর, এরপরের দিন মেয়ের পরিবার থেকে লোকজন আসবে, আমাদের বাড়িতে সব মেহমান টেহমান রাইখেই আমি তখন রাতের বেলায় ঘর থেকে পালাই গেছি যে আমি আর ঘরেই আসবো না। তো পালিয়ে তখন আমি করলাম কি, আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেক দূরে একটা নন্দাপাড়া বলে, ওইটা একটা হিন্দু পাড়া ছিল আর কি, নন্দাপাড়া বলতাম আমরা। নন্দাপাড়ার ওইদিকে একটু মোটামুটি নীরব জায়গা। আমি তখন এই টর্চলাইট নিয়ে নন্দাপাড়ার ওখানে চলে গেছি। নন্দাপাড়ার ওখানে যাওয়ার পরে নন্দাপাড়া পুকুর পাড়ে তখন আমি দেখতেছিলাম একটা লোক কী জানি করতেছে, মানে ওইরকমই একটা লোক মোটামুটি কী জানি করতেছে লাইট দিয়া, মানে নন্দাপাড়ার ওই মানে পুকুরের কোণার ভিতরে। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, ওইখানে কে এত রাতে? একবার চিন্তা করতেছি সামনের দিকে যাব, ওখানে কে দেখবো। আবার ভাবতেছি আমি এমনিতেই তো একটা অঘটন ঘটায় আসছি, ঘরের মধ্যে তো যাওয়াই যাবে না, আব্বা আম্মা যে পরিমাণে রেগে আছে, ঘরে আমার নতুন বউ, আমি ওইদিকে যাব চিন্তা ভাবনা করতেছি। অনেকটা চিন্তা ভাবনা করে ভাবলাম যে না যাই, কি ওইদিকে কী করে একটু দেখে আসি। গায়ে কিন্তু পাঞ্জাবি, মাথার মধ্যে তখনও কিন্তু আমার টুপি পরাই, মানে ওই যে পাগড়ি পরা তখনও। তা আস্তে আস্তে করে ওই পুকুরের কোণা পর্যন্ত, মানে কর্নার পর্যন্ত গেলাম। যাওয়ার পরে দেখলাম এক লোক গর্ত করতেছে, এরকম করে মাটি গর্ত করতেছে। তো গর্ত করতেছে দেখা ওনার সাথে দেখলাম একটা পাখি, মানে ওইরকম একটা পাখি। তো মানে পাখিটা একটা খাঁচার ভিতরে, একটা পাখি, কী পাখি জানি না, পাখিটা খাঁচার ভিতরে। তো লোকটা কেন জানি গর্ত করতেছে। তো দেখে আমার কাছে যেটা মনে হলো, আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণের পাখি থাকে, ডাহুক সহ বিভিন্ন ধরনের আপনার অতিথি পাখি যাদেরকে বলে, এরকম প্রচুর পাখি থাকে। তো বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে আমাদের এখান থেকে পাখি ধরে নিয়ে যায়, পাখি ধরে তারপর তারা নিয়ে যায়। আমি তখন চিন্তা করলাম মনে হয় কোনো পাখি ধরা লোক পাখি ধরার জন্য আসছে, আমাদের এলাকা থেকে পাখি ধরে নিয়ে যাবে আপাতত মানুষের থাকার জন্য, বা কোনো গতরত্ব করতেছে অন্য কোনো একটা কাজে। তা আমি তখন করলাম কি, পিছন থেকে গিয়ে মানে পাখির ওই খাঁচাটা হাতে নিলাম। পাখির খাঁচাটা হাতে নেওয়ার পরেই লোকটা তখন পিছনের দিকে ফিরে তাকালো, তাকে আমাকে দেখলো, দেখে বলতেছে কি আপনি? আমি কিন্তু এই লোকটা আগে কখনোই দেখি নাই, এই প্রথম দেখছি। আবার আরেকটা বিষয় বলে রাখি, এটার সামনে কিন্তু একটা আপনার এই হিন্দু মন্দির ছিল। তো ওই মন্দির নিয়ে অনেক ধরনের খারাপ কথাবার্তা অনেকের মুখে শুনতাম, অনেকে এই মন্দির নিয়ে অনেক ধরনের বাজে কথা, খারাপ কথা অনেকেই বলতো। তো আমি তখন চিন্তা করলাম মনে হয় এই মন্দিরেরই কোনো লোক হবে, বা তিনি সম্ভবত অন্য কোনো জায়গা থেকে আসছে পাখি ধরার জন্য। তো উনি আমার বলে দেন, এটা এদিকে দেন। আমি তখন বললাম আপনি কি? আপনি তো চিনলাম না। বলে আপনি কি নতুন বর সাজে এখানে আসছেন? আমি বললাম আমার বাড়ি এখানে, আমি এই এলাকারই ছেলে, কিন্তু আপনাকে তো এর আগে কখনোই দেখি নাই। উনি আমার সাথে কথা বলতেছে আর কি জানি দোয়া পড়তে ওই পাখিটারে কী করলো, মানে খাঁচা সহ ওই গর্তের মধ্যে ফেলে দিল। গর্তের মধ্যে ফেলে দিয়ে উনি তখন মাটি চাপা দিয়ে দিচ্ছে, মানে মাটি দিচ্ছে। আমি দেখে একটু অবাক হয়ে গেলাম, আরে মানে জীবিত একটা পাখি খাঁচার ভিতরে রাইখা উনি এরকম করে খাঁচার মুখ বন্ধ করে পাখিটাকে মাটি দিয়ে ফেলতেছে, ঘটনা কি? আমি তখনই ওনারা ধাক্কা দিয়ে নিচ থেকে আমি উঠাইলাম, মানে পাখির খাঁচাটা উঠাইলাম। উঠে বললাম যে কী ব্যাপার, আপনি এই পাখিটাকে এরকম জীবিত একটা পাখি আপনি তারে জীবিত কেন কবর দিচ্ছেন, ঘটনা কি? উনি বলে এটা কোনো পাখি না, এটা কোনো সাধারণ পাখি না, আপনি চলে যান, আপনি আপনার কাজে যান, আমার কাজ আমারে করতে দেন। আমি বললাম আরে ভাই, আপনি আমার সামনে একটা ভালো পাখিরে আপনি দাফন করে ফেলতেছেন, জীবিত একটা পাখিরে, আপনি কি মানুষ না অমানুষ? উনি আমার বলে ভাই আমি বারবার বলতেছি এটা কোনো পাখি না। আমি তখন লোকটারে বললাম কি বলেন আপনি, এটা পাখি না? আমি দেখতেছি এখানে যা মানে একটা পাখি, আপনি একটা পাখিরই জীবিত দাহ করতেছেন, জীবিত আপনি এটাকে মাটি দিয়ে ফেলতেছেন, আর আপনি আমারে বলতেছেন এটা কোনো পাখি না, এটা কোনো কথা? আপনি কি আমার সাথে মস্কারি করেন?
এই কথা বলতে বলতে লোকটা আমার সাথে ধাক্কাধাক্কি শুরু করছে এবং তার আচার আচরণ স্বভাব খুব বেশি একটা ভালো বলে আমার কাছে মনে হয় না। চোখগুলো আস্তে আস্তে লাল করে ফেলতেছে এবং চেহারাটা ইতিমধ্যে অনেকটা ভয়ঙ্কর আকৃতির করে ফেললো। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার। এই তার সাথে কথা বলতে বলতেই পাখির কিন্তু খাঁচাটা এরকমভাবে মানে করে রাখছে, কোনো তালা টালা মারা নেই। আমি এরকম করে ওনার সাথে কথা বলতে বলতে খাঁচাটা তখন এইভাবে টান দিছি উপরের দিকে খাঁচাটা টান দেওয়া মাত্রই পাখিটা তখনই ভিতর থেকে বেরিয়ে দিছে উড়াল দিয়ে পাখিটা তখন মুহূর্তের মধ্যে পাখিটা চলে গেছে। লোকটা তখন বলতেছে, হায় 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 সর্বনাশ, আপনি এটা কী করলেন, আপনি এটা কী করলেন, আপনি এটা কী করলেন, আপনি এটা কী করলেন। আমি বললাম যে কী হয়েছে, পাখি ছেড়ে দিলাম, আপনি এটাকে জীবিত মেরে ফেলতে চান। আমি পাখিটা ছেড়ে দিলাম। উনি বলে, ওই মিয়া, এটা কোনো পাখি? আপনি কে বলছে এটা পাখি? এটা কোনো পাখি না। আমি বললাম, আরে ভাই, জীবিত একটা পাখি, আপনি বলেন পাখি না। এ কথা বলতে বলতে লোকটা তখন কী জানি পড়তে পড়তে মানে এরকম তার কানি আঙ্গুলে ধরে সে দৌড় দিছে, মানে মন্দিরের ওইদিকে সে দৌড়ে চলে যেতেছে। আমি তখন চিন্তা করতেছি বেটা কি পাগল নাকি। আমি তার সাথে কোনো কথাবার্তা বলি না এবং কথাবার্তা না বলে আমি আস্তে আস্তে আবার বাড়ির দিকে চলে আসতেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি যখন বাড়ির দিকে আসতেছি আমার কেমন যেন একটু ভালো লাগতেছে, মানে শরীরটা অনেক হালকা লাগতেছে, ভিতরে অনেকটা ভালো লাগা লাগে কাজ করতেছে, মানে বুঝতেছি না অনেকটা ভালো লাগতেছে। আস্তে আস্তে করে বাড়ির দিকে আসলাম এবং বাড়িতে আসার পরে রাত তখন প্রায় শেষ রাত। মা তখন দেখি যে উঠানে বসে আছে। আমি আস্তে আস্তে উঠানের দিকে আসছি। মা আমারে দেখিয়ে বলতেছে, কই গেছিলি? আমি বললাম, মুন্দাপাড়ার ওই দিকে চলে গেছি, হিন্দুপাড়ার দিকে। মা বলে, কেন গেলি, কী পাগলামি শুরু করলি? আমি বললাম, মা তুমি বিশ্বাস করো, বাসর করে যেই মেয়ে আসে আমি এটার বিয়ে করি নাই। আমার মা বলে, কলমা কাবিন করে কাবিনের ব্যাপারে সিগনেচার করে তোর বিয়ে হইলো আর তুই বলিস তোর এই মেয়ে না? আমি বললাম, যে না, এই মেয়ে না, আমি এই মেয়ের বিয়ে করি নাই। এটা পুরোই মিথ্যা কথা। আমার আব্বা আমাকে ফাঁসাই দিছে, অবশ্য আব্বা মেয়ের বাবার কাছ থেকে টাকা পয়সা খাইছে। খবর নিয়ে দেখো, মেয়ের বাবার কাছ থেকে টাকা পয়সা খেয়ে আমার আব্বা সহ এই ঘটনার সাথে জড়িত আছে। আমার যেই মেয়ে দেখাইছে ওই মেয়ে আমার কাছে বিয়ে দেয়, অন্য মেয়ে আমাকে ধরাই দিছে। আমার মা বলতেছে, মনিরে আর পাগলামি করিস না, আর পরিবারে আগুন লাগাইস না, এমনি আগুন জ্বলতেছে, তোর বাবা এমনিই খুব রেগে আছে, যা তুই বাসর ঘরে যা। আমি বললাম, না, আমি বাসর ঘরে যাব না, আমার ব্যাগটিকগুলো বাইর করে দাও, আমি চলে যাব। আমার মা বলতেছে, কই যাবি? আমি বললাম, আমি কাকার কাছে চলে যাব। মা বলে, তোর কাকা তো বাড়িতে, বিয়ে বাড়িতে তোর কাকা, তুই কই যাবি? আমি বললাম, আমি চলে যাব, আমাদের যে গাড়ির গ্যারেজ আছে গ্যারেজে চলে যাব, আমার ব্যাগটেক বাইর করে দাও। আমার মা তখন বলে, পাগলামি করিস না, কালকে মেয়ের বাড়ি থেকে লোক আসবে, মেয়ের বাড়ি থেকে লোক আসলে এরপরে তুই যাইস। আমি বললাম, না, আমার ব্যাগ এনে দাও। এই করতে করতে কাকা তখন দেখতে পাইছে, দেখে কাকা এদিকে আসছে। আচ্ছা, আমি আবার কাকারে খুব মানি, মানে কাকার কোনো কথা আমি ফেলি না, আব্বা আমার কথা না মানলেও কাকারে কিন্তু আমি মানি। কাকা এসে বলতেছে, মনির এদিকে আয়। আমি তখন আসছি, আসার পর আমার বলে যে, কি শুরু করছিস? আমি বললাম, কাকা এই মেয়ে তো আমার পছন্দ হয় না, আর মূল কথা হচ্ছে আমি এই মেয়েকে বিয়ে করি না, আব্বা আমার এই মেয়েরা আমার কাঁধে ছুলে দিছে। কাকা তখন বলে, তুই এখন ঘরে যা, ওই মেয়ের সাথে থাক, কালকে মেয়ের পরিবারে নিয়ে যাওয়ার পরেরটা আমি পরে চিন্তা করবো, এখন তুই যা। আমি বললাম, কাকা আমার ভালো লাগতেছে না, আমার সত্যি আমার ঘরে যেতে ইচ্ছে করতেছে না। কাকা আমারে বলে, তুই ঘরে যা, আমি পরেরটা পরে দেখতেছি। এবার আমি তখন বাসর ঘরে আবারও ঢুকলাম, ঢুকে দেখি যে এই মেয়ে ঘুমায় পড়ছে, মানে ও ঘুমায় আছে। আমি তখন মেয়ের সাথে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠলাম, ওঠার পরে মেয়ের পরিবার থেকে তখন মেহমান অতিথি আসলো। আবার আমাদের বাড়িতে আমার আব্বা দাওয়াত দিছে, দূর দূরান্ত থেকে মেহমানরা আসতে, সবার সাথে খাওয়া দাওয়া করলাম। এবার মেয়ের পরিবার তখন মেয়েকে নিয়ে চলে গেল এবং এরপরের দিন আমি আমার মেহমান অতিথি নিয়ে আড়াইয়া যেটাকে বলে ওইটা খেতে যাব। ওই সময়ের ভিতরে দেখা গেল কি যে ওই রাতের বেলায় আমার কাকা তখন আমার বলতেছে যে, মনির এবার তুই চলে যা। আমি তখন বললাম, কাকা কই যাব? বলে, তুই কই যাইতে চাইছিলি ওইখানে এবার চলে যা। এবার কাকাই আমার ব্যাগ ট্যাগ সব কিছু ঠিকঠাক করে দিল, ব্যাগগুলো ঠিক করে দিয়ে আমার বলে, তুই যে চলে যাবি মেয়েটার কি হবে? আমি বললাম, কাকা আমি তো এই মেয়েরই বিয়ে করে নেই। আমার কাকা তখন আমারে বলে, এমন এক বাবার ঘরে জন্মেছিস, কি আর বলবো, বলার কিছুই নেই। তোর বাবারে যদি টাকা দিয়া মাটিও দিয়ে দেওয়া হয়, মানে টাকার পাহাড়ের সোয়ানো হয়, ওর টাকার অভাব যাবে না। আচ্ছা, তুই যদি চলে যেতে চাস তাহলে যা, আমার আর কোনো বাধা নাই। আমি তখন ব্যাগটিক নিয়ে এরপরের দিন রাতের বেলায়, মানে ওই দিন রাতের বেলায় আর কি, মেয়েকে যখন নিয়ে গেছে ওই দিন রাতের বেলায় আমি তখন চলে গেছি আমাদের গ্যারেজে। তো গ্যারেজে যাওয়ার 2 দিন পর্যন্ত গ্যারেজে বসে আসি, কোথাও মানে টিপ মারি না, গ্যারেজে বসে আসি। এরপরে কাকা তখন আসছে বাড়ি থেকে, আইসা আমারে বলতেছে, মনির রে, বাড়ির অবস্থা ভীষণ রকমের খারাপ, তোর আব্বা যে কী করতেছে বাড়িতে আমি তোরে বলে বুঝাইতে পারবো না, ঘর বাড়ি সব কিছু ভেঙে ফেলতেছে এবং তোর আব্বা খুবই অত্যাচার করতেছে। আমি বললাম, আব্বা অত্যাচার করুক, তাতে আমার কি, আমার এক মেয়ে দেখাইয়া আরেক মেয়ের কেন আমার বিয়ে করাইলো? আমার কাকা তখন আমার বলো, তোর আব্বা টাকা খাইছে,
তোর আব্বা টাকা খেয়ে করছে। আমি তখন আর কিছু বলি না, তো কাকা আমার বলে টিপে গেছিলি? আমি বললাম যে না কাকা, টিপে যাই না। বলে আজকে রাতে একটা টিপ আছে, টিপটা লইয়া যাইস। তো রাতের বেলা যেই ট্রাকে করে টিপটা দিছে, ওই ট্রাকের মধ্যে আমার হেল্পার ছিল না। মানে প্রথম কথা আমার হেল্পার নাই, এবং ট্রাক হচ্ছে বালি ট্রাক, মানে ইটের ট্রাক আর কি, কি বলে আপনার পাথরের ট্রাক। তো রাতের বেলা আমাকে নিয়ে যেতে হবে। তো এখন ট্রাকটার ফিটনেসটা ভালো না, মানে ট্রাকের বডিও ভালো না, ইঞ্জিনও ভালো না, ট্রাকটা অনেক পুরনো। তাই কাকা আমারে বলে যে মনি ট্রাক নিয়ে যাইতে পারবি, এটা তো অনেক পুরনো, ইঞ্জিনটাও ভালো না, চালাইতে পারবি? আমি বললাম যে এমনিই তো মন মানসিকতা ভালো নাই, অনেক দিন ধরে হচ্ছে ট্রাকে যাই না, কাজকাম করি না, একদম বোরিং হয়ে রয়েছি, দূরও যাই, যা আছে ভাগ্যে তাই হবে, আমি এই মরা ট্রাক নিয়ে যাব। তো মরা ট্রাক নিয়ে তখন মানে ইয়ের জন্য রওনা দিলাম, পাথরের জন্য রওনা দিলাম। তো আপনার বিছানাকান্দির ওই দিকে হয়তো অনেকেই চিনবে, ওই জায়গাগুলোতে গিয়ে আমি তখন পাথর উঠাইলাম, বর্ডারের সাইডে পাথর উঠাইলাম, উঠাইয়া রাতের বেলায় পাথর নিয়ে তখন রওনা দিলাম। তো রওনা দিছি যে জায়গায় মানে পাথর ফেলবো আর কি, ওই এরিয়াটা মোটামুটি অনেকটা দূরে ছিল, ওইটা অনেক দূরে। তো সেই জায়গার ভিতরে একটা আপনার চিকন রাস্তা, মানে ছোট একটা রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি একাই, কোনো হেল্পার নাই। এবং আমার কাছে মনে হয় যে ড্রাইভিং করার বয়সে এই প্রথম আমি কোথাও হেল্পার ছাড়া রাতের বেলায় ট্রাক চালাইতে আসি। আর এর আগে আমি যতদিন ট্রাক নিয়ে বেরিয়েছি প্রতিদিন আমার সাথে হেল্পার ছিল, শুধু আজকে হেল্পার নাই, আজকে আমি একাই যাইতেছি। আল্লাহর উপরে বর্ষা, আল্লাহ যা রাখে ভাগ্যে তাই হবে, এরকম করে তখন আস্তে আস্তে করে ট্রাক নিয়ে সামনের দিকে যাচ্ছি। ট্রাক নিয়ে সামনের দিকে অনেকটা দূর যাওয়ার পরে ওখানে একটা রেল রাস্তা ছিল, মানে একটা রেল গেট ছিল। তো রেল গেটটা কীরকম আমি আপনাকে বলি, মানে রাস্তাটা দুই পাশে ডাউন, রেল গেটটা উপরে, মানে এইরকম টাইপের, মানে হাম টাইপের রেল গেটটা, মানে রেলের রাস্তাটা। তো তখন আমি করলাম কি, ট্রাকটা টান দিছে, ট্রাকটা কিন্তু উঠতে চায় না, মানে ট্রাকটার মধ্যে এত পরিমাণের আপনার ইট বালু, মানে এত পরিমাণের লোড করছি যে ট্রাকটা উঠে না। তারপরেও ধাক্কায় কোনো রকমে আমি রেল রাস্তার মধ্যে উঠলাম। এবং রেল রাস্তার ওঠার পরে যেটা হলো, হঠাৎ করে ট্রাকের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ওই রেল রাস্তা ওঠার পর ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। এখন ইঞ্জিনটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তখন আবারও কিক দিতেছি, মানে আপনার সেলফ করতেছি, ট্রাক আর স্টার্ট হয় না। এবার যখন স্টার্ট হয় না, আমি তখন করলাম কি, ট্রাক থেকে নামছি, নামার পরে ইঞ্জিনটা দেখবো যে ইঞ্জিনে কী সমস্যা এবং ট্রাক স্টার্ট কেন নিচ্ছে না। এই সময় দেখি ভাই ট্রেন আসতেছে, এই পাশ থেকে তখন ট্রেন আসতেছে। যখন ট্রেন আসতেছে দেখলাম না আমার সাথে নাই কোনো হেল্পার, ধাক্কা দিব যে ওরকমও ব্যবস্থা নাই। আর এই জায়গায় ধাক্কা দিয়ে ভাই, ইটের ট্রাক কি আর ধাক্কা দিয়ে নেওয়া যায়? পাথরের ট্রাক, তা তো সম্ভব না। এদিক দিয়ে আসতেছে রেলগাড়ি, ট্রাকের হচ্ছে এই অবস্থা। আমি তখন কি করব ভাই, আমার মাথায় কোনো বুদ্ধি আর আসতেছে না, কারণ রেলের মধ্যে শত শত যাত্রী যদি মুখামুখি হয়, এটা পুরোটাই পাথর, মানে পুরো ট্রাকের মধ্যে পাথর, রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হবে না নিশ্চিত, এবং শত শত মানুষ মারা যাবে। আমি তখন আল্লাহরে ডাকতে শুরু করলাম, আল্লাহ কি করব, মানে কখনো এইদিকে দৌড় দিই, কখনো ওইদিকে দৌড় দিই, মানে দুই সাইডে দৌড়দৌড়ি করতেছি। রাস্তাটা এইরকম, মানে এইরকম, এবং ঠিক এই জায়গার ভিতরে তখন আমার ট্রাকটা এসে দাঁড়ায় গেছে। এই পাশেও যায় না, ওই পাশেও যায় না, ঠিক মাঝ রাস্তায়, সামনেও ঢালু, পিছনেও ঢালু, মাঝখানে এসে ট্রাকটা দাঁড়ায় গেছে। আমি তখন আল্লাহ ডাকতেছি, দেখলাম যে ট্রেনটাও চলে আসতেছে। আমি তখন নিশ্চিত হলাম যে অ্যাক্সিডেন্ট হবেই, কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট হবেই। আমি তখন কী করলাম, দৌড় দিলাম, মানে বনের দিকে, এদিকে গাছগাছালি আছে বনের দিকে, ওইদিকে দৌড় দিলাম। কারণ ট্রেন যখন আইসা ট্রাকটারে ধাক্কা মারবে, তখন তো ধরেন এই ট্রাক ছিটকে কই যায় পড়ে, তার কি আর ঠিক আছে? নাকি ট্রেনে পড়ে যায়, তাও তো বলা যায় না, কারণ এটা তো আর হালকা ট্রাক না, ট্রাকের ভিতরে পুরো পাথর অনেক ভারী। একটা সাইডে গিয়ে আমি তখন বনের দিকে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমি বনের দিকে দৌড় দিয়ে যাই, আর তাকায় দেখি ট্রাক, মানে ট্রেনটা চলে গেছে, মানে ট্রেন ডিব্বি চলে যেতেছে। তো ট্রেনের সাথে যদি ধাক্কা লাগতো ট্রাকের, তাহলে তো একটা শব্দ হতো, বিকট শব্দ হতো। আমি ভাই কোনো শব্দও পাই নাই, কোনো শব্দও পাই নাই। সোজা দেখলাম যে ট্রেনটা চলে গেল, আমার ট্রাকটা ওইখানে নাই। তখন আমি ট্রেনটা চলে যাওয়ার পরে আস্তে আস্তে করে আসছি, এবং আসার পর দেখি আমার ট্রাকটা মানে আপনার রেল রাস্তা থেকে অনেকটা সামনে গিয়ে মনে হয় যেন কেউ একজন ট্রাকটাকে ওখানে নিয়ে পার্ক করে রাখছে, মানে রাস্তার পাশে খুব সুন্দর করে ট্রাকটা রেখে দিয়েছে। আমি আপনাকে কি বলবো, ঠিক আমার কাছে এরকম মনে হচ্ছে খেলনা যে গাড়িগুলো হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে রাখছে, এই জায়গা থেকে ধরে ওই জায়গায় রেখে দিয়েছে। আমি তো দেখে ভাই অবাক হয়ে গেলাম, মানে কী ব্যাপার, আমার ট্রাক এইভাবে এখানে কিভাবে আসলো? এটা তো কখনোই সম্ভব না। কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে ট্রাকে এখানে কিভাবে আসলো, কে ট্রাক আনলো। আস্তে আস্তে করে ট্রাকের কাছে গেলাম, তখন প্রায় মধ্যরাত, একেবারে মধ্যরাত, চারদিকে শুনশান নীরবতা, এবং এই জায়গাটি একটু বনের মতো একটা জায়গা, খুব নীরব জায়গা।
মানে ট্রাকটা ওই জায়গার ভিতরে কে নিয়ে গেল বুঝতে পারলাম না। ট্রাকে উঠলাম, উঠার পরে স্টার্ট করলাম, এটা স্টার্ট হচ্ছে না, মানে ট্রাক স্টার্ট হয় না। স্টার্ট না হওয়ার পরে চারদিকে গুটগুটে অন্ধকার, কোথায় যাব বুঝতে পারতেছিলাম না। আস্তে আস্তে করে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। ওখানে ট্রাকটা রেখে সামনে হাঁটলাম, হাঁটার পর একটা বাড়ি পাইছি, একটা বাড়ি পাইলাম। বাড়িটা পাওয়ার পরে বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুইকা ওনাদেরকে ঘুম থেকে জাগালাম। ওরা উঠলো, পরে বললাম যে আমি এমন বিপদে পড়ছি, আমি ট্রাক নিয়ে আসছি, আমার ট্রাকটা ইটের মানে আপনার পাথরের ট্রাক ওখানে আটকে গেছে, আপাতত আপনাদের বাড়িতে থাকা যাবে কিনা। তো সেখানকার লোকেরা বলতেছে, আরে ভাই আপনি তো ট্রাকের ভিতরেই থাকতে পারেন, তা আপনি বাড়ি খুঁজতেছেন কেন? আমি বললাম না ভাই, আমার ট্রাকের ভিতরে একটু সমস্যা আছে, আমি এই জন্য ট্রাকের ভিতরে থাকবো না। মানে আমার ভয় লাগতেছিল, সোজা কথা যেটা, যে এভাবে তো ট্রাক আপনার মেইন রাস্তা থেকে এত দূরে আপনার 50 জন মানুষ ধাক্কা দিয়ে ট্রাকটাকে সরাইতে পারবে না। এই জায়গার ভিতরে ট্রাক এখান থেকে ওইখানে কিভাবে যাবে, এ তো মাথায় আসে না। ওনারা বলেন, আরে বাবা আমরা ঘরের ভিতরে জায়গা দিতে পারবো না, অপরিচিত মানুষ, আপনি থাকলে উঠানের মধ্যে থাকেন। তাই আমি বললাম আমি উঠানেই থাকবো, আমার একটু বিছনা দেন আর একটা বালিশ দেন। তো ওনারা একটা বিছনা দিল আর একটা বালিশ দিল, আমি তখন ওই উঠানের মধ্যেই ঘুমিয়ে গেলাম বলতে শুয়ে আছে আর কি, ঘুম তো আর আসতেছে না, আর ভিতরে প্রচুর ভয় কাজ করতেছে। তারপরও আস্তে আস্তে করে চোখটা বন্ধ করে রইলাম। একটা সময় ফজরা আজান দিল, ফজরা আজানটা দেওয়ার পরে আমি ওখান থেকে উঠছি, উঠে আস্তে আস্তে আবার ট্রাকের দিকে যাচ্ছে। ট্রাকের দিকে যাই দেখতেছি ট্রাকটা যেখানে রাখছি ট্রাক ওখানেই পড়ে আছে, ট্রাক সেম একই জায়গায় পড়ে আছে এবং ট্রাকের কোনো সমস্যা হয় নাই এবং যেমন আছে তেমনই আছে। পরে আমি ট্রাকে ওই জায়গায় রাইখা একটা গাড়ি ঠিক করলাম, ওই গাড়ি দিয়ে আমি তখন গ্যারেজে গেলাম। ওই সময় তো মোবাইল ফোন টোন নাই, আমার কাছেও কোনো ফোন নাই, মোবাইল ফোন ওভাবে প্রচলিতও না। পরে গিয়া খবর দিলাম যে এই ঘটনা, ওখানে ট্রাক আটকায় রয়েছে। তারপরে মিস্ত্রি আসছে, ট্রাক ঠিক করছে। 2 দিন পর ওই জায়গা থেকে আমি তখন ট্রাক নিয়ে গেছি। 2 দিন পর্যন্ত ট্রাক ওখানে পড়েছিল ওই আপনার লোড করা অবস্থায়। ট্রাক নিয়ে গেলাম এবং ট্রাক নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করি নাই, মানে কাউরি আর বলি নাই, আমার কাকারও বলি নাই এবং আর কাউরি আমি কিন্তু ঘটনাটা জানাই নি। ট্রাকটা নিয়ে তখন চলে আসছি। আসার পরে এরপর থেকে আমি আর কখনোই হেল্পার ছাড়া ট্রাক নিয়ে বেরোই না। মানে যদি হেল্পার না থাকে আমি ট্রাক নিব না, মানে হেল্পার থাকলে ট্রাক নিয়ে যাব, আর হেল্পার যদি না থাকে আমি ভাই ট্রাক নিব না, আমি ট্রাক নিব না, ট্রাক ওইখানেই পড়ে থাকবে। তো এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। আমি কিন্তু আর বাড়িতে যাচ্ছি না, ওই যে বাড়িতে বিয়ে করে আসছি নতুন বউ, এরপরে চলে আসছি, এরপর থেকে বাড়িতে যাওয়া আমি পুরোপুরিভাবে বন্ধ করে দিছি। আমি আর বাড়িতে যাব না, যত যাই হোক যেটাই হোক আমি আর বাড়িতে যাব না, আমি এভাবেই থাকবো, বাড়িতে যাওয়াই বন্ধ। তো এমন করতে করতে বুঝতেই পারেন আমি তো বিয়ের আগে থেকেও খারাপ ছিলাম, বিভিন্ন খারাপ মেয়েদের কাছে যাতায়াত করা আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি আবারও সেই আগের মতো করেই বিভিন্ন মেয়েদের কাছে যাইতাম, তাদের সাথে অনৈতিক সম্পর্ক করতাম এবং এগুলো করে করে যা টাকা ইনকাম করতাম তার সবই ওই পথেই ব্যয় করে ফেলতাম। খারাপ মেয়েদের পিছনে প্রায় সব টাকা আমি ব্যয় করে ফেলতাম, নিজের কাছে আমি কোনো টাকা পয়সা রাখতাম না, টাকা পাইতাম খরচ করতাম আর ওই জায়গায় যাইতাম। তো কাকাও তখন আর আমার বাধা দেয় না, আর ওই সময় আমি কাকার চোখ ফাঁকি দিয়ে করতাম, কাকা আবার অনেক কিছু বুঝতেও পারতো না, মানে আমাকে দেখতো না, আমি মোটামুটি কাকার চোখ ফাঁকি দিয়ে তারপর আমি ওই ধরনের কাজে যাইতাম। এগুলো করতে করতে একটা পর্যায়ে আমার ভিতরে আমি এটাতে এতটাই আসক্ত হলাম। আবার ওই মেয়ে কিন্তু আমার বাড়িতে চলে আসছে, ওই মেয়ের নাম ছিল আকলিমা, যারা আমি বিয়ে করছিলাম। আসলে মূলত এখানে আরেকটা ঘটনা আছে, মেয়ের ছোটো বোনটাকে আমাকে দেখাইছিল এবং ছোটো বোনটাকে দেখাইয়া বড় বোনটার আমার কাছে বিয়ে দিছে। তো এটা মেয়ের বাবা চালাকি করছে, এটা কিন্তু আমার আব্বাও জানতো না। এখন আসলেই আমি সত্যিকার অর্থে জানি না যে আমার আব্বা জানে নাকি জানে না। আমার ছোটো বোন দেখাইছিল কিন্তু বড় বোন বিয়ে দিছে। তো ওই আগে আমি আর বাড়িতেও যাই না, মানে বাড়ি ঘরে যাই না, বাড়ি ঘরে কোনো খবরও নেই না, টাকা পয়সা যা ইনকাম করি সবই খারাপ রাস্তায় ব্যবহার করতেছি, নিজের মতো করে নিজে তখন জীবনযাপন করতেছি, মানে আর কোনো পিছুটা নাই। এরকম করতে করতে দীর্ঘ অনেকগুলো মাস পেরিয়ে গেল। অনেকগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে একদিন আমি সিলেট সুনামগঞ্জ থেকে একটা ট্রিপ নিয়ে আসতেছিলাম, তাও রাতের বেলায়। এটা আমার জীবনের সেকেন্ড ঘটনা। রাতের বেলায় একটা ট্রিপ নিয়ে আসতেছিলাম, মোটামুটি ওই সময় বৃষ্টি ছিল, রাস্তার মধ্যে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। আর আপনারা যারা সুনামগঞ্জে গেছেন তারা এখন যেরকম সুনামগঞ্জের রাস্তা আগে ঠিক একই রকম ছিল, খুবই খারাপ ছিল রাস্তা, খুব একটা ভালো না। ওই রাস্তা খারাপ, ওই খারাপ রাস্তা দিয়ে তখন আস্তে আস্তে করে আসতেছিলাম ট্রাক নিয়ে। আস্তে আস্তে আনুমানিক রাত তখন আপনার 1টা থেকে 1:30টার মতো বাজে। একটা বাজার আছে, বড় একটা বাজারটা পার হয়েছি। বাজারটা পার হওয়ার পরে মানে ডান পাশে কিছু পাড়া আছে, মানে মানুষ থাকে, কিছু মানুষের ঘর বাড়ি, এবং বাম পাশটা হচ্ছে একটা ছোটোখাটো বাজার। এবং ওই বাজারে মাঝে মাঝে ধরেন ট্যুরিস্টরা যদি আসে, ওখানে আবার আবাসিক হোটেল আছে, বিভিন্ন ট্যুরিস্টরা আসলে আবাসিক হোটেলে থাকতে পারে ওই সময়টাতে আর কি। এখন তো আর ওরকম নাই, এখন তো আর ওই জায়গার মধ্যে না, আগে ছিল। তো ট্রাকটা নিয়ে ওখানে যাওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম যে একটা মেয়ে দৌড়ে আমার ট্রাকের সামনে চলে আসছে, মানে রাস্তা থেকে দৌড়ে ট্রাকের সামনে আসছে
এবং ট্রাকের সামনে এসে সে শুয়ে গেছে, মানে রাস্তার মধ্যে পুরো শুয়ে গেছে। তো অনেক সময় হয় কি যে ডাকাতি হয়, এরকম মেয়েরা বা মেয়ে দিয়ে বা বিভিন্ন টপ দিয়ে, মানে অনেক পুরুষরাই ধরেন বোরকা পরে এবং বোরকা পরে এসে রাস্তায় শুয়ে যায়, যাতে ড্রাইভাররা গাড়ি থামায় এবং ড্রাইভারদের কাছ থেকে টাকা ঢুকা, মোবাইল টোবাইল, মানে আপনার টাকা ঢুকা যা আছে সব কিছু নিয়ে যাবে। একরকম ডাকাতি আর কি, চুরি হয় যেটাকে বলে। তো এখন আমি করলাম কি, দেখি যে এটা দৌড় দিয়ে এসে রাস্তার মধ্যে একদম লাম্বালম্বিভাবে শুয়ে গেল। যখন শুয়ে গেল আমি তখন ভাবলাম যে আল্লাহ, আমি এখন কী করব, এখন ট্রাক নিয়ে গেলেই তো এটার উপরে পড়ে যাবে। তা আমি তখন করলাম কি, মোটামুটি ভালোই স্পিড দিলাম। যদি স্পিডটা মানে বাইরে থেকে দিয়ে আপনার গিয়ারটা কমাই দিলাম, গিয়ারটা ধরেন আপনার 2 বা 3 নিয়ে আসছি, 2-3 গিয়ারটা আইনা মানে অ্যাক্সেলেটার দিতেছি প্রচুরভাবে, ঘো 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 শব্দ করাইতেছি, যাতে বুঝে যে আমি মাইরে দিব। এখন আমার চিন্তা ভাবনা হলো, যদি এটা চোরের কোনো দল হয়ে থাকে বা ডাকাত হয়ে থাকে, তাহলে যেভাবে অ্যাক্সেলেটার দিছি মানে গাড়ির সাউন্ড পাইয়া উঠে চলে যাবে। দেখলাম যে কাছাকাছি চলে আসছে ভাই, তারপরে এটা উঠে না। তখন আমি করলাম কি, ওখানে হার্ড ব্রেক দিলাম, একদম ব্রেক দিয়া কাছাকাছি, মেয়েটার কাছাকাছি আসার পরে আমার ট্রাকটা তখন থেমে গেল। এবার হর্ন দিতেছি, এ উঠে না। অনেকক্ষণ হর্ন দিতেছে, ওখানে দাঁড়া হর্ন দিতেছি, উঠে না, রাস্তার মধ্যে লম্বালম্বিভাবে শুয়ে আছে। আমি তখন বুঝলাম যে না, এটা আসলে কোনো খারাপ, মানে এটা কোনো খারাপ কিছুই না, এটা কোনো ডাকাতি মাকাতি কিছুই না, এটা কোনো একটা স্বাভাবিক মেয়ে হয়তো আত্মহত্যা করার উদ্দেশ্যে আমার ট্রাকের সামনে এসে এমনি শুয়ে আছে। এই পাশে আবার আবাসিক হোটেলগুলো, মানে সিরিয়াল আবাসিক হোটেলগুলো এই সাইডগুলোতে। তখন আমি আস্তে আস্তে ট্রাক থেকে নামলাম, ট্রাক থেকে নামে দেখি যে শুয়ে আছে, একদম লম্বালম্বিভাবে শুয়ে আছে। এবং আমি তখন বললাম যে কে আপনি? কিছু বলে না। আমি আবার জিজ্ঞেস করলাম যে কে আপনি? 2 বার জিজ্ঞেস করার পরে চোখটা মেলছে, এবং চোখটা মেলার পরে তার চাহনিটা খুব ভয়ঙ্কর ছিল, মানে মোটামুটি অনেকটা ভয়ঙ্কর। উঠে কিনে বসার পরে আমি বললাম, আপনি কি, আপনার বাড়ি কই? আপনি হঠাৎ করে ট্রাকের সামনে এসে লম্বালম্বিভাবে শুয়ে গেলেন, আপনি কি আমারে মারার জন্য ট্রাকের সামনে আসছেন? উনি আমারে বলে, আমি তো আপনারা মারতে আসি নাই, আমি নিজে মরতে আসছি, আপনার ট্রাক বন্ধ করলেন কেন, ট্রাক থামাইলেন কেন? আমি বললাম, বললেই হলো, আপনার মতো একটা মেয়ে, দেখতে কিন্তু খুব সুন্দরী আছে, সুন্দর একটা মেয়ে, তাই আমি বললাম আপনার মতো একটা মেয়ে হঠাৎ করে জীবন দিয়ে দিবেন? এমন কি ঘটনা আপনার জীবনে ঘটছে যে আপনি মারা যাবেন? পরে এটা বলার পরে মেয়েটা চলে যাচ্ছে। আমি সময় তার হাত চেপে ধরলাম, হাত চেপে ধরে বলতেছি, চলে যেতেছেন, আপনার বাড়ি কই? আর আপনার এসে ট্রাকের সামনে এমনি শুয়ে গেলেন কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি না হয় মেয়েটাকে ছেড়ে দিলাম, কিন্তু মেয়েটা আত্মহত্যা করবে নিশ্চিত, কারণ আমি তার চোখে মুখে এরকম কোনো কিছু দেখলাম যে সে এরকম কিছু করতে পারে। আমি তখন বললাম যে উঠেন, ট্রাকে উঠেন, আপনি আমার সাথে চলেন। পরে আমারে বলে, না আমি আপনার সাথে কেন যাব? আমি বললাম, আরে ভাই চলেন আমার সাথে, আসেন আমার সাথে আসেন। ধাক্কাধাক্কি করতেছো, যাবে না, হঠাৎ করে বলে যাব, মানে মুহূর্তের মধ্যে বলে যাব। তাই আমি বললাম ঠিক আছে আসেন। আইসা আমি তখন আমার ট্রাকে আমার আবার হেল্পার ছিল, হেল্পার কিন্তু আবার পিছনে ঘুমাইতে আসে। আমার হেল্পারটা আবার একটু খারাপ ছিল, ও আবার এটা সেটা খাইতো, ওই খাইয়েই ঘুমাইছে, যার জন্য ওর কোনো খবর নাই, মানে কোনো হুঁশ নেই আর কি, ওর কোনো হুঁশ নাই, খাইয়েছি তো ঘটনা ঘটতেছে, ওর এগুলো কোনো খবর নাই। আবার ও যখন এগুলো খাইয়া যখন আবার ঘুমতে করবে তখনই তো আবার টানা গাড়ি চালাইতে পারবে, কোনো রিস্ক নেই। তাহলে মেয়েটার গাড়িতে উঠেছি, উঠানোর পরে গাড়ি টানতেছে, ওর অনেকক্ষণ পরে ওর ঘুম ভাঙার পর আমার বলে উঠা বলো, ওস্তাদ এটা কে? আমি বললাম তুই চিনবি না। এরপরে টাইনে নিয়ে গেলাম, প্রায় ফজর আজান দিয়ে দিতেছে। যখনই ফজর আজানটা দিল, মেয়েটা হঠাৎ করে বলতেছে, আপনি আমার কই নিতেছেন? আপনি গাড়ি থামান, আমি নিয়ে যাব। আমি বললাম কি পাগলামি করতেছেন? একবার বলেন যাবেন, আবার বলেন গাড়ি থেকে নেমে যাবেন, এগুলো কি? আপনি কি পাগলামি শুরু করছেন? এই আজানটা যতক্ষণ ছিল ততক্ষণও পাগলামি করছে, আজানটার পরে আবার শান্ত হয়ে গেছে, মানে মোটামুটি আবার শান্ত হয়ে গেল। তো এবার আমি কি করলাম, যেমন ওরা কই নিয়ে যাবো, আমাদের ব্রাকে নিয়ে যাব, ব্রাকে তো সব পুরুষ, ওখানে তো কোনো মহিলা থাকে না, সবাই তো পুরুষ। আমার তো এরকম কোথাও জানাশোনা নাই যে আমি কারো বাড়িতে নিতে পারবো বা কারো বাসায় নিতে পারবো। এই অবস্থার ভিতরে একটা সামনে, মানে আজানের পরে একটা চায়ের দোকান খুলছে। তো চায়ের দোকানটার কাছাকাছি গিয়া, মানে কাছাকাছি বলতে একটু দূরে গিয়া ট্রাকটারে থামাইয়া ট্রাকের মধ্যে মেয়েটারে রাইখা আমি আবার হেল্পারটারে বললাম যে সুজন, ওর নাম সুজন, আমি সুজন নাইমে আয়। তা নাইমে আসার পরে আমারে বলো, ওস্তাদ কী শুরু হয়েছে এগুলা, এই মেয়েরে কই পাইলেন? আমি বললাম তুই যে খাস, কেউ যদি মইরা যায় তোর কোনো খবর থাকবো? আমি প্রায় 2 মিনিটের মতো গাড়িটা হর্নে ছিল এবং এক ব্রেক করছে, আমি নিজেই পড়ে গেছি, আর তোর কোনো খবর নাই। আমার বলো, ওস্তাদ আপনি তো জানেন আমি সব খাইলে আমার হুঁশ থাকে না। তো ওস্তাদ মেয়েটাকে আমি বললাম আমাকে চা খেয়ে নেই, দুজনে চা বিস্কিট খেলাম, খাওয়ার পরে মেয়ে কিন্তু ওখানে বসে আছে। আমি বললাম একটা কাজ কর, 2টা বন দিয়া একটা চা নিয়ে দিয়ে আয়। তো ওরে বনার চা নিয়ে পাঠাইছি, পাঠানোর পর ও দেখি আবার এগুলো ফেরত নিয়ে আইতেছে। কী রে দেশ নাই? বলে না ওস্তাদ খাইবো না। ঠিক আছে খাইবো না যেহেতু তুই খাই ফেল। তো খাইছে, খাওয়ার পরে বললাম যে সুজন রে, আমি তো একটা ঝামেলায় পড়ছি। বলো ওস্তাদ কী ঝামেলা? আমি বললাম যে এই ঘটনা।
ও আমারে বলে, বলেন কি আপনি তাহলে এই মেয়ের গাড়িতে উঠেছেন কেন? আমি বললাম, বেটা মেয়েটার দেখা মায়া লাগছে, মেয়েটার চেহারা অনেক নিষ্পাপ মায়াবী একটা চেহারা, আমি তো নিশ্চিত যে এই মেয়ে আত্মহত্যা করবে এবং আত্মহত্যা করার জন্য মেয়ে আমার ট্রাকের সামনে আসছে। আমার ভিতরে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। আমি ট্রাকটারে দাঁড়া করাইলাম, মেয়েটারে উঠাইলাম। এখন আমি কি করব? আমি তো একটা মোটামুটি একটা ঝামেলায় পড়ে গেছি। ও তখন আমারে বলে যে, ওস্তাদ আপনি টেনশন করেন না, টেনশনের কিছুই নেই, আমি একটা ব্যবস্থা করব। তাই আমি বললাম, তুই কি ব্যবস্থা করবি? এখন এই সময়ের ভিতরে কি ব্যবস্থা করা যাবে? ও আমার বলে, আমি একটা ব্যবস্থা করবো ওস্তাদ, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি আমার উপরে ছাইড়া দেন। তাই আমি বললাম, ঠিক আছে, কি করবি তুই তাড়াতাড়ি কর। এমন করে ওর সাথে তখন কথাবার্তা বললাম এবং কথাবার্তা বলার পরে অনেকক্ষণ পর আমার বলতেছে, ওস্তাদ আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? বলে, আমার এক বোন আছে, ওর আবার একটা বাচ্চা আছে, ওই বাসার মধ্যে একাই থাকে, ওই বাসায় রাখতে পারবেন। আমি বললাম, আমার বাসা কই? বলো অমুক জায়গায়। তা আমি চিন্তা করলাম এটা আমাদের যাওয়ার পথে। তা আমি, ঠিক আছে, ওই বাসায় চল। তারপর গাড়ি নিয়ে ডাইরেক্ট আপনার ওই বাসায় গেছি। তখন প্রায় 11টার মতো বেজে গেছে, সকাল 11টা, সকাল বলতে প্রায় দুপুরের কাছাকাছি। ওই বাসায় গেলাম, যাওয়ার পরে দেখলাম যে মহিলা ঘরে আছে, এই মেয়ে তখন আমার সাথে আছে। তা আমার হেল্পার গিয়া মহিলার কী বলছে বলার পর আমি মেয়েটারে বললাম যে, মেয়েটার নাম ছিল পুষ্পা। আমি বললাম, এই পুষ্পা? আমি বললাম যে, পুষ্প, এই তুমি আপাতত এখানে গিয়া থাকো, রাতটা আজকের দিনে ওখানে যাও, ফ্রেশ হও, আমি এরপরে তোমার সাথে কথা বলবো। আমার তখন বলতেছে, ও তাকানোরে তো ভয়ঙ্কর ছিল, আমার দিকে এভাবে ফিরে তাকাইতে আছে খুব ভয়ঙ্কর নজরে। আমি বললাম যে, তুমি ভিতরের দিকে যাও, আর যাই ফ্রেশ হও, আমি পরে তোমার সাথে কথা বলবো। মেয়েটার ভিতরে দিলাম, দেওয়ার পরে ওই বাসায় যে মহিলা ছিল, ওই মহিলা আমারে বলতেছে যে, ভাই এই মেয়ে কি এবং এইভাবে তাকায় কেন? আমি বললাম, মেয়েটা আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে এসে পড়ছিল, তাই সুজনের মাধ্যমে আপনাদের এখানে নিয়ে আসলাম, আপাতত মেয়েটারে রাখেন, খাওয়া দাওয়া করান এবং আমরা বিকেলবেলা এসে খোঁজ নিব। তো এই বলার পরে মেয়েটারা ওখানে রাইখা আমি আর সুজন তখন আবার ট্রাক টান দিলাম। টান দিয়ে বললাম যে, সুজন, মেয়েটার যে ওই বাসায় রাইখা আসলাম, কোনো ঝামেলা হবে না তো? আমার বলে, না ওস্তাদ, কোনো ঝামেলা হইব না, আমার ওই বোন অনেক ভালো, ওনার আমি ভালো করেই চিনি। তো ট্রাক জমা দিলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম। মাগরিবের পর একটা গাড়ি নিয়ে এই মহিলার বাসায় আবারও আসছি। আসার পরে মহিলারে বললাম যে, কী ব্যাপার, মেয়ের কী অবস্থা? বলে, গোসল করছে, গোসল করে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে দরজা আটকায় শুয়ে আছে। আমি বললাম, আরে দরজা আটকায় শুয়ে আছে, মরে টরে যাবে না তো? আবার এই মেয়ে তো আত্মহত্যা করার প্ল্যানিং করে আমার গাড়ির সামনে পড়ছিল। বলে, কি বলেন ভাই, মেয়ের মাঝে তো আমি আত্মহত্যার কোনো কিছু দেখি নাই। মেয়ে সুন্দর করে আমার সাথে কথা বললো, নম্র ভদ্র ভালোভাবে কথা বললো, এই মেয়ের ভিতরে আমি আত্মহত্যার কোনো রকমের ইচ্ছা বা উদ্দীপনা ওরকম কিছু দেখি নাই। আমি বললাম, না রে বোন, আপনি বুঝেন নাই, এই মেয়ে আত্মহত্যা করার সামনে আমার ট্রেনের সামনে আমার বাসের সামনে এসে পড়ছিল। আচ্ছা যাই হোক, এখন আর এইসব নিয়ে কথাবার্তা বলে লাভ নাই। এখন মেয়ে যেহেতু রেস্ট করতেছে, একটু ডাক দেন, দেখি কী অবস্থা। 2টা 3টা ডাক দিল। ডাক দেওয়ার পরে মেয়েটা তখন উঠছে। উঠার পর আইসা দরজা খুলছে, খুলে এখানে আইসা বসছে। বসার পর আমি বললাম যে, তোমার নাম পুষ্প? বলে, হ্যাঁ। তাই আমি বললাম যে, তোমার বাড়ি কই? বলে, আমার কিছু মনে নাই। এমন করে বলতেছে, আমার কিছু মনে নেই। আমি বললাম যে, আরে তোমার কিছু মনে নেই, এটা কোনো কথা হইলো? তোমার বাড়ি কই, ঘর কই, ঠিকানা কই, তার কোনো কিছুই কি তোমার মনে নাই? বলে, না ভাই, আমার কোনো কিছুই মনে নেই। আমি বললাম যে, তুমি মরতে চাইছিলে কেন? আমি এটাও জানি না। ওর মনে যেন পুরো স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তাই আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, এখানে থাকো, সমস্যা নাই, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা এখানে করবো, এরপরেটা পরে হবে, তুমি আপাতত এখানে থাকো। তো এই সুজন কিন্তু আবার আমার খুব ভালো হেল্পার, ওরে আমি সবসময় সাথেই রাখি, যেখানে যাই ওরা আমি সাথে নিয়ে যাই। এভাবে 2 দিন কেটে গেল, মেয়েটা ওই বাসায় পড়ে আছে। আমি সুজনকে জিজ্ঞেস করলাম যে, সুজন কি করব? 2 দিন তো কেটে গেল, মেয়ের কোনো খোঁজ খবরও পাইলাম না, এই মেয়ে আসছে থেকে তাও জানি না, এই বাসায় মেয়েরা রেখে খাওয়াইতেছি, এখন কি করব? সুজন আমারে বলে যে, ওস্তাদ একটা কাজ করেন, মেয়েটারে বিয়ে করে ফেলেন। আমারে বলে। আমি বললাম, দূর বেটা, এটা কোনো কথা বললে বিয়ে করে ফেলবো? তো আমারে বলো, ওস্তাদ আপনি তো সবসময় আমারে বলতেন, একটা সুন্দর মেয়ে যদি পান তাহলে আপনি বিয়ে করবেন, তাই এই মেয়েটা তো দেখতে শুধু সুন্দরী আছে, এর থেকেও সুন্দর কি আর মানুষ হয় নাকি? আপনি একটা কাজ করেন, আপনি এই মেয়েটারে বিয়ে করে ফেলেন। আমি তখন বললাম, না রে সুজন, আমার কাছে এটা ভালো লাগে না, মেয়ের চিনি না, জানি না, মেয়ের ঘর বাড়ি তার কোনো কিছুই জানি না, আমি এই মেয়েরই বিয়ে করে আবার কোন বিপদে পড়বো? ও আমার বলো, ওস্তাদ আমি সত্যি বলতেছি, আপনি কোনো বিপদে পড়বেন না, আপনি এই মেয়েটারে বিয়ে করেন। এই মেয়েটারে বিয়ে করে আপনি মেয়েটারে নিয়ে থাকেন, তাহলে আপনি অন্তত আপনার চরিত্রের হেফাজত হবে, আপনি আর খারাপ জায়গায় যাবেন না। আপনি যেভাবে খারাপ জায়গায় যাইতেছেন আসতেছেন, ওস্তাদ আপনার তো একটা রোগ হয়ে যাবে, এবং একটা রোগ হলে তো আপনি বাঁচবেন না। আপনি একটা কাজ করেন, মেয়েটারে বিয়ে করেন। তো আমার ভিতরে তখন বারবার প্রশ্ন জাগতেছে, আরে ভাই একে তো চিনি না, জানি না, কোত্থেকে আসছে, কোন বিপদ, ওই মেয়েরই বিয়ে করে আবার কোন বিপদে পড়ি, কিছুই বুঝতেছি না।
আমার যেহেতু বলতেছে চিন্তা করেছে, আর আবার যেহেতু বলতেছে নাকি বিয়ে করেই ফেলবো, এমনিতে তো মেয়েটাকে দেখে আমার ভালো লাগছে। অনেকটা চিন্তা ভাবনা করিয়া তখন সুজনরে বললাম, সুজন তাহলে একটা কাজ কর, একটা বাসা ঠিক কর। ওই বাসা তো আর আমি যাইতে পারবো না, ওই বাসা তো থাকতে পারবো না, একটা বাসা ঠিক কর। ওই বাসায় মেয়ের নিয়ে বউ পরিচয় উঠবো, এরপরে হুজুর একটা আইনা না হয় কলমা পরে ফেলবো। ও আমার বলো আচ্ছা ঠিক আছে। তুই সুজন তখন করলো কি, এক বাসা ঠিক করলো, এক বাসা ভাড়া করলো। বাসা ভাড়া করার পরে ওই বাসা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া করছে, যে আমার মানে ভোটার আইডি কার্ড দিয়ে বাসা ভাড়া করছে। ভাড়া করার পরে এই পুষ্পরি নিয়ে তখন এই বাসার মধ্যে আমি উঠলাম, স্বামী স্ত্রী পরিচয়, বিয়ে কিন্তু করি নাই। সেই রাতের বেলায় আমি তখন সুজনরে পাঠাইলাম যে তুই যা, কোথাও কোনো কাজী বা হুজুর টুজুর পাওয়া যায় কিনা, জাস্ট কলমাটা পড়ার জন্য। ওই তখন কোত্থেকে যেন এক ছেলেরে ধরে নিয়ে আসছে, মানে মাদ্রাসার ছাত্র এরকমই হবে। এই ছেলে তখন আমাদের দুজনকে বসে কলমা পড়াই দিল, মানে ওই যে কলমা পড়ায় বিয়ে করাই দিল। মেয়ের নাম আমার নাম, মেয়ের বাবার নাম আমার বাবার নাম, এরকম দিয়ে বিয়ে পড়াই দিল। বিয়ে পড়াই দিয়ে এই ছেলে চলে গেছে। এবার সুজন গিয়া ফুল টুল এটা সেটা নিয়ে আসছে, না আমি একদম ঘরটর সাজাইলো। এই মেয়ের সাথে ওই রাতে আমার বাসর হইল। আমি বাসর করলাম এবং পাশের রুমে সুজনও ছিল। তো থাকার পরে আমার মেয়ে কিন্তু মানে আমি বিয়ে যখন তারে করলাম, বিয়ের বাসর করে যা দেখলাম ও কিন্তু অনেক ভালো। ওরে আমি বাইরে থেকে যতটা খারাপ মনে করতাম বিষয়টা এরকম না, কিন্তু মেয়েটা খুবই ভালো। এখন একটাই সমস্যা, সে তার মানে তার বাড়িঘর তেমন কিছু বলতে পারে না, এবং মানে একটু অন্যরকম। ধরেন এখন সব কিছু ঠিকঠাক বলতেছে, তার বাড়ি ঘর মানে সব কিছু বলে, আবার হঠাৎ করে উল্টে যায়, মানে 1 সেকেন্ড পর পরে পরিবর্তন হয়ে যায়। মানে আমি ঠিক বুঝি না, মানে একবার মনে করি যে তার ব্রেনে মনে হয় সমস্যা আছে, মানসিক রোগী, আবার মনে করি অন্য কিছু। যাই হোক, এরকম করে আমি তখন এই মেয়ের কাছে যাইতেছি আসতেছি। আবার আমি আমার ব্যবসা বাণিজ্য বলতে আমার গাড়ি ঘোড়াও দেখতেছি, সব কিছু সামলাইতেছি। বাড়ি ঘরে কিন্তু আর যাই না। ওই আকলিমার সাথে, আমার আব্বা আম্মার সাথে, তাদের সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু আকলিমা আমার বাড়িতে পড়ে আছে, ও কিন্তু আমার বাড়ি থেকে যায় নাই। আমি খবর নিতে আসবো, আমার বাড়ি থেকে যেন আমার বাড়িতে পড়ে আছে। এদিক দিয়ে আমি কিন্তু পুষ্পরে বিয়ে করে ওর সাথে আমি তখন সংসার করতেছি। তাই সুজন আমার সবসময় বলো, ওস্তাদ আপনি মেয়েটা অনেক ভালো, আপনার সেকেন্ড বউটা অনেক ভালো, ওরে আপনি ছাইরেন না, ওই আপনার অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, ওরে আপনি রাইখেন। তো এই মেয়েটার সাথে আমি থাকতেছি এভাবে প্রায় আপনার 9 মাসের মতো কেটে গেল। এবং 9 মাস সংসার জীবনে কোনো ঝামেলা কিছুই হলো না। ও আমাকে যথেষ্ট বুঝে, আমিও ওকে যথেষ্ট বুঝি। 9 মাস পরে হলো কি, ও কিন্তু আমার খুব যত্ন করতো। রাতের বেলায় ধরেন আমি ঘরে আসি না, ও খাওয়া দাওয়া করতো না, বসে থাকতো। আমি ঘরে আসলে রান্নাবান্না করতাম, মানে আমি ঘরে আসলে ও খাবার খাইতো, আমারও খাবার খাওয়াইতো। আর সারা রাত ধরেন আপনার শরীর পা টিপে দিত। আবার অনেক সময় ধরেন আমি রাতের বেলায় 2 দিন 3 দিনের জন্য ট্রিপে চলে যেতাম, বালু নিয়ে, পাথর নিয়ে, ইট নিয়ে। যখন ট্রিপ মাইরে আসতাম, ঘরে আসতাম, আমার খুব সেবা যত্ন করতো। মানে এত সেবা যত্ন করতো তা বলার মতো না। আমার কোনো কিছুই অভাব বা কোনো কিছুর সমস্যাও দেখতে দিত না। তো এই করতে করতে একদিন হলো কি, আমার আপনার ঢাকা থেকে একটা ট্রিপ না, মানে ঢাকা না, ঢাকারও অদূরে আপনার মুন্সিগঞ্জের ওইখান থেকে একটা ট্রিপ নিয়ে আসতেছিলাম, মুন্সিগঞ্জ থেকে। তো সিলেট রোডে ঢুকতেছি, সিলেট রোডে ঢুকবো। এই ঢুকার মুহূর্তে আবার এখানে আমার একটা ঘটনা আছে, আমার গাড়ির মধ্যে 2 জন যাত্রী উঠাইছিলাম। ওই সময় কিন্তু আবার ট্রাকে আপনার যাত্রী উঠানো যাইতো, ওই সময় ট্রাকে যাত্রী উঠেছে। আমরা ঢাকা থেকে সিলেটে 2 জন যাত্রী উঠেছি, সুজনও আছে। তো 2টা যাত্রী নিয়ে গাড়ি তখন টান দিছি। তা আমার আবার গাড়ির ভিতরে কী আছে ওইটা কিন্তু আমি জানি না, মানে ওইটা একটা কন্টিনিউয়ার ছিল আর কি, একটা কন্টিনিউয়ার গাড়ি, এমনি কোম্পানির মাল, ওইটা বলে আমরা পাঠাইছিল। তা এই করতে করতে যখন আমি আপনার সিলেটের কাছাকাছি, মানে সিলেটের অভিমুখে ঢুকে যাব, ওই সময় একটা রেস্টুরেন্টের মধ্যে তখন আমরা দাঁড়াইছি খাওয়া দাওয়া করবো। তাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গিয়ে আমি হঠাৎ করে দেখি ওই রেস্টুরেন্টের মধ্যে আমার বউ পুষ্প, মানে আমার দ্বিতীয় ওয়াইফ পুষ্প। আর তো রেস্টুরেন্টে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, কী ব্যাপার, ওইখানে কেন? আমি যে পুষ্প, তুমি এই জায়গায় কেন? ও কথা বলে না, ও বসে আছে। এই পুষ্প, তুমি এই জায়গায় কেন? এখানে কোত্থেকে আসছো? কিচ্ছু বলে না। আস্তে আস্তে করে আমার সাথে যে 2টা লোক ছিল, ওই বলতেছে, ও ভাই গাড়ি টান দেন জায়গা। আমি ধুর ভাই, এটা আমার বউ এই জায়গায়, আপনি আমারে বলতেছেন গাড়ি টান দেওয়ার জন্য, আমি কি গাড়ি টান দিব? আমার বউ এখানে বসে আছে, আমি ওর বউরে রেখে গাড়ি টান দিব? আমি রাতের বেলা ওখান থেকে আর গাড়ি টান দিই না। লোক 2টা করলো কি, অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা কইরা তারা অন্য গাড়ি দিয়ে চলে গেছে। সারা রাত ওইখানে মানে ওর সাথে বসে আছি। ফজরে আজানটা দেওয়ার পরে ও চেয়ারের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি তখন করলাম, চোখে মুখে পানি দিলাম, আস্তে আস্তে করে জ্ঞান ফিরে আসছে। আসার পরে আমি বললাম যে, তুমি এখানে কিভাবে আসলা? আমি তো জানি না। কি তুমি জানো না? তুমি কই সিলেট, আমার বাসা থেকে এই হোটেলে এইভাবে কেন আসলাম? আগে আমি কইতে পারি না। তা ওরে নিয়ে সুজনটা নিয়ে আবার গাড়ি টান দিচ্ছি। ও কীভাবে আসলো ওটা কিন্তু আমিও বুঝতেছি না, যে কীভাবে ও এত দূরে চলে আসলাম। গাড়ি টান দিয়ে ওরা বাসায় নিয়ে গেছি। বাসায় যেয়ে দেখি বাসাও তালাও মারে নাই, জাস্ট বাসাটা এইভাবে নক করা, ওর ভিতরে দিলাম।
ভিতরে দেওয়ার পরে ওই সময়তে সুজন আমারে বলতেছে, ভাই আমার কাছে মনে হয়, এই প্রথমে সুজন আমারে বলতেছে, ভাই আমার কাছে মনে হয় মেয়েটার সাথে কোনো জিন বা পরি আছে, মেয়েটার সাথে কোনো জিন বা পরি আছে। আমার কাছে মনে হয় ভাই আপনি মেয়েটার একটা ভালো কবিরাজ দেখান। আমি বললাম, আমি তো কবিরাজ টবিরাজ কোনো কিছু চিনি না, আমি কবিরাজ কই পাবো? সুজন তখন আমারে বলে, ভাই আমার একটা পরিচিত কবিরাজ আছে, আপনি ওই কবিরাজের কাছে মেয়েটারে নিয়ে যান, এবং ওই কবিরাজের কাছে নিলে পরে কবিরাজই বলবে যে কী সমস্যা। তাই ঠিক আছে। আমি তখন ঘরে গেলাম, মানে বাসায় গেলাম। বাসায় যেয়ে বললাম যে, পুষ্প আমি তোমার এক জায়গায় নিয়ে যাব, চলো রেডি হও। আমার বলে, আমি কোথাও যাব না। তাই আমি বললাম, কেন কোথাও যাবা না কেন? একটা জায়গায় তোমাকে নিয়ে যাব, তুমি চলো, গেলে তোমার ভালো লাগবে। আমার বলে, না আমি কোথাও যাব না বলছি, আপনি আমার সাথে জোরাজোরি করবেন না, আমি যাব না। তাই কেন যাব না, মানে না যাওয়ার কারণ কি? না ও যাবেই না। তাই সারাটা দিন এভাবে কেটে গেল, রাতে ঘুমাইলাম। পরের দিন সকালবেলা আমার ট্রিপ নাই, আমি সুজনরে বললাম যে, সুজন অন্য কোনো ড্রাইভারের সাথে যাবি? বলে না। আমি বললাম, তোর ভাবি তো যাইতে রাজি হয় না। বলে, ভাবি যখন রাজি হয় না তাহলে চলেন, আপনি আমার নিয়ে চলেন, আমি আর আপনি যাই, কবিরাজ আমাদেরকে দেখলেই সব কিছু বলে দিতে পারবে, ভাবির নিতে হবে না। তাই বললাম, ঠিক আছে তাহলে চল দুজনে যাই। দুজনে তখন আস্তে আস্তে করে রওনা দিলাম, এবং রওনা দেওয়ার পরে অনেকটা দূর যাওয়ার পরে, অনেকটা মোটামুটি প্রায় অনেকটা দূর গেছি, হঠাৎ করে ভাই আমার বুকের ব্যথা শুরু হয়েছে। মানে বুকের ব্যথা শুরু হয়েছে, খুব তীব্র বুকের ব্যথা। আমি আর সামনের দিকে যাইতে পারি। সুজনকে বললাম যে, আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা, আমি তো একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দে। ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দিল, খাইলাম ভাই, তাতেও কোনো সমস্যা না, মানে আমার আরও বুক ব্যথা বাড়ছে। তো এবার করলাম কি, ওইখান থেকে ঘরেতে আসছে আবার, আমি ঘরে আবার চলে আসছি। বাসায় আসার পরে শুয়ে আসি, তাই তখনই পুষ্প আমার বুকের মধ্যে এভাবে হাত জ্বলাই দিতেছে। তা হাত জ্বলাই দিতেছে, আমারে বলে, আপনি কবিরাজের বাড়িতে কেন রওনা দিছিলেন? ও আমারে বলতেছে। যখনই আমার এই কথা জিজ্ঞেস করলো, আমি অবাক হয়ে গেলাম, কিরে আমি কবিরাজের বাড়িতে রওনা দিছি, এটা ও জানলো কেমন করে? ও তো জানার কথা না। এই প্রথম ধরেন আমার মনে ফুললি ডাউট হয়ে গেল যে না, এ কোনো স্বাভাবিক মেয়ে না। এই প্রথম আর কি আমি পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে গেলাম যে না, কোনো স্বাভাবিক মেয়ে না। আমি কবিরাজের বাড়িতে যাচ্ছি, এটা তো ও জানার কথাই না, প্রশ্নই আসে না, ও কেমনে জানলো? আমি বললাম যে, পুষ্প আমি কবিরাজের বাড়িতে যাচ্ছি, এটা তুমি জানলা কেমন করে? ও আমাকে বলে, আমি অনেক কিছুই জানি, কিন্তু সব কিছু আপনারে বলি না। আমি বললাম যে, পুষ্প আমাকে তখন ভয়ও লাগতেছে, মানে ভিতরে অনেকটা ভয় কাজ করতেছে। আমি তখন বললাম যে, তুমি আসলেই কে? তুমি আসলেই কে? তে আমারে বলে, আমি আমার পরিচয় দিলে আপনি ভয় পাবেন না তো? আমি বললাম, ভয় পাবো না মানে? ভয় পাওয়ার কী আছে? এখন তো দিনের বেলায়, যে ভয় পাওয়ার কী আছে? তুমি কে তুমি বলো, আমি ভয় কেন পাবো? ও আমার বলে, যারে বিয়ে করলেন আজকে প্রায় 1 বৎসরের মতো, যার সাথে সংসার করতেছেন, সে কে আপনি তা জানেন না? আমি বললাম যে, আসলেই জানি না, তুমি কে বলো তো? ও আমাকে বলে, আমি কোনো মানুষ নই। আমি বললাম, মানি এটা কি বলতেছো? তুমি কোনো মানুষ নয় তো তুমি কে? ও তখন বলে, আমি একটা জিন। তখন একটাবার খালি আপনি চিন্তা করেন, আমার চোখের সামনে বসে আছে একটা মানুষ, আমি তারে দেখতেছি, সে একটা মানুষ বসে আছে, সে আমার বলে আমি একটা জিন। আমি তখন আর দুনিয়াতে নাই, মানে মনে হয়েছে না, আমি মানে তো পরিমাণের ভয় পাইছি যা বলার মতো না। আমি বললাম যে, কি বলো তুমি এটা? তুমি একটা জিন মানি? এটা কি? বলে, হ্যাঁ আমি একটা জিনের মেয়ে, আমার বয়স প্রায় 400 বছর। আমি বললাম, এটা কি ধরনের কথা? তাইলে পুষ্পকে? বলে, তুমি অনেক কিছুই জানো না, তোমাকে জানাই, তুমি জানাইলে বুঝবা। মূলত আমার একটা ছেলে আছে, খুব দুষ্ট, ওর বয়স বেশি না, খুব দুষ্টুমি করে, এবং দুষ্টুমি করতে গিয়া আরেকটা মেয়েরই বিরক্ত করতো, জ্বালাইতো। তোমাদের মানে মুসলিম মানুষের একটা মেয়েরই বিরক্ত করতো, যার জন্য এক খারাপ কবিরাজের কাছে আমার ছেলেটা আটকায় যায়, এবং ছেলেটা আটকায় যাওয়ার পর ওই খারাপ কবিরাজ আমার ছেলেটাকে মেরে ফেলার জন্য কবর করে, মানে মাটি চাপা দিয়ে আমার ছেলেটাকে মন্ত্র দিয়ে মেরে ফেলবে ওখানে। তা আমি অনেকভাবে চেষ্টা করেছি আমার ছেলেটাকে বাঁচানোর জন্যই, তো আমি বাঁচাইতে পারি না, কারণ ওই কবিরাজের অনেক পাওয়ার ছিল, আমি তার কাছে ভিড়তে পারি নাই। একটা পর্যায়ে হঠাৎ আল্লাহর কি রহমত, তুমি কোত্থেকে জানি আসছো, এবং এসে কবিরাজের হাত থেকে আমার ছেলেটারে মুক্ত করে দিলাম, মানে বাঁচাই দিলাম। পরে আমি বললাম, কই, এমন কোনো স্মৃতি তো আমার মনে নাই, আমি কেমনি তোমার ছেলেকে বাঁচাইলাম? আমাকে বলে, তোমার মনে আছে তোমার যে বাঁশর রাতে তুমি বের হয়েছিলা, একটা লোক মাটি করেছিল, পাখিসহ একটা বন্দি পাখিসহ একটা খাঁচাকে মানে মাটি চাপা দিতে চেয়েছিল? বললাম, হ্যাঁ 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 আমার মনে আছে। বলে, যে এইটাকে ও মাটি চাপা দিতে চেয়েছিল ওইটা ছিল আমার ছেলে, ওইটা কোনো না, ওইটা কোনো তোমার কবুতর ছিল না, ওইটা আমার ছেলে ছিল।
তাই আমি বললাম, ও আচ্ছা, কিন্তু এখন তুমি, আমি তো জানি জিনদের কোনো শরীর হয় না, তুমি এরকম শরীর কোত্থেকে পাইলা? ও বলে, আমার ছেলেটাকে মারার মানে এর পর থেকে আমি তোমাকে খুব পছন্দ করতাম, আমি সবসময় তোমার সাথে থাকতাম। একদিন হঠাৎ করে মনে আছে তোমার ট্রাক থেমে গেল একটা ওসা জায়গার ভিতরে, মনে আছে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমার ট্রাক থেমে গেছিলো, আমার পাথরের ট্রাক থেমে গেছিলো, ট্রেন আসতেছিল। বলে, হ্যাঁ, ওই সময় তুমি ভয়ে যখন দৌড় দিছিলা, আমি পিছন থেকে ট্রাকটাকে ধাক্কা দিয়ে আমি ট্রাকটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে রেখেছি। আমি তখন বললাম যে, ও মাই গড, আমি তো এটাই বলতেছিলাম যে এই ট্রাক তো এখান থেকে সরার কথা না। ও বলে, তুমি যখন দৌড় দিস আমি তখনই ট্রাকটাকে ওখান থেকে সরাই ফেলছি। আমি বললাম, তারপর? বলে, এখন যে তোমার সামনে যে মেয়েটা বসে আছে ওর নাম পুষ্প। মেয়েটা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মেয়ের বাবা মেয়ের খুব কষ্ট করে লেখাপড়া করাইছে। এই মেয়েটা একটা ভণ্ড ছেলের প্রতারণার ফাঁদে পড়ছে এবং ভণ্ড একটা ছেলের সাথে প্রেম করছে। প্রেম করার পরে ভণ্ড ছেলে মেয়েটারে ভাগাই না, 1 সপ্তাহ হোটেলে রাখছে, মেয়েটার সাথে খারাপ কাজ করছে এবং হোটেল ভাড়া না দিয়ে ছেলেটা পালাইছে। যার কারণে মেয়েটা রাতের বেলায় যে কোনোভাবে হোটেল থেকে বেরোইছে। এখন মেয়েটা আত্মহত্যা করার জন্য তোমার গাড়ির সামনে এসে দাঁড়াইছে এবং মেয়েটা আত্মহত্যা করেও ফেলতো, তুমি যদি ব্রেকটা না দিতাম মেয়েটা মারা যাইত। তো ওই মুহূর্তে আমি তখন মেয়েটার উপরে ভর করি এবং মেয়েটার উপরে ভর করে আমি তোমার ঘরে আসি। আমি বললাম, কেন আসছো? ও বলে, আমি জানি তুমি খারাপ মেয়েদের কাছে যাচ্ছ, খারাপ সম্পর্ক করতেছো, তুমি নিজের জীবনটা নষ্ট করতেছো। আমার ভিতরে তোমার জন্য অনেকটা মায়া লেগেছে, অনেকটা খারাপ লেগেছে। আমি চাইনি তুমি নিজের জীবনটা কীভাবে নষ্ট করো, তোমার একটা বিয়ে করা দরকার। এবং এই মেয়েটাও দেখতে শুনতে খুবই ভালো ছিল, যার জন্য আমি এই মেয়েটার ভিতরে ঢুকেই তোমার সাথে মেয়েটার বিয়ে করাই দিই এবং মেয়েটা এখন মোটামুটি তোমাকে পছন্দ করে, আগে যেমন তেমন। আমি আপনাকে কী বলবো, তখন আমার যে তখন কী অবস্থা হয়েছিল আমি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তখন বললাম, তাহলে আমি এখন কার সাথে কথা বলতেছি? আমি যে কথা বলতেছি এইটাকে? ও বলে, তুমি যে কথা বলতেছো এখন তুমি আমার সাথে কথা বলতেছো, মানে যে জিনটা আছে জিনের সাথে কথা বলতেছো। মেয়েটার এখন কোনো কিছু মনে নাই। আমি তখন বললাম যে, আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে, আমার তো ভালো লাগতেছে না এগুলা। ও বলে, খারাপ লাগার কিছুই নাই, আমি তোমার উপকারই করব, তুমি এটা কারো কাছে শেয়ার করো না, কারো কাছে বইলো না এবং কোনো কবিরাজকেও এটা জানায়ও না। কোনো কবিরাজ বা কোনো খোনার তান্ত্রিক বা কোনো মানুষ যদি জানতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে। তুমি ভয় পেও না, আমি তোমার সংসারের কোনো ক্ষতি করব না। তুমি একটা কাজ করো, তুমি তোমার আগের সংসারে গিয়ে তোমার আগের বাবা মা তাদেরকে জানাও যে তুমি আরেকটা বিয়ে করছো, এই বউ নিয়ে তুমি বাড়িতে ওঠো। আমি বললাম, তো এই মেয়ের উপরে তুমি ভর করেছো, যার জন্য তো এই মেয়ে বা এই মেয়ের উপর আপনি ভর করে আছেন, যার কারণে এই মেয়ে আমার সংসার করতেছে। যখন আপনি থাকবেন না, আপনি যখন এই মেয়ের উপর থেকে চলে যাবেন, তখন কি এই মেয়ে আমার সংসার করবে? বলে, হ্যাঁ, এই মেয়ে তখনও তোমার সংসার করবে, কারণ মেয়েটা তোমাকে পছন্দ করে ফেলেছে। মেয়েটা তোমাকে পছন্দ করে ফেলেছে, ও তোমার সংসার করবে, তুমি ভয় পেও না, তুমি তোমার পরিবারকে গিয়ে জানাও এবং এই মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে যাও। তাই আমি বললো, ও বলে, আমি পরিটা বলতেছে আমি এখন চলে যাব, গেলে মেয়েটা অজ্ঞান হয়ে যাবে, তুমি তারা শোয়াই দিও, এরপরও তার জ্ঞান ফিরলে এসব কথা তাকে জানাইও না, আমি তোমাকে যেগুলো বলেছি এগুলো তাকে বুঝতে দিও না, এগুলো তাকে বইল না। তাই আমি বললাম যে ঠিক আছে। এরপরে মেয়েটা হঠাৎ ঢুলে পড়ে গেল, আমি তাকে শোয়াই দিলাম। মানে তখন আমার অনুভূতি, এমন এক অনুভূতি আমার ভিতরে জন্মাইছে, আমি তখন কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কী হইতেছে। এর 3 দিন পরে মেয়ে আবার আমার কোনো কিছু বলে না। তা আবার পুষ্প আমারে, মানে ওই পরীটা আমাকে এটাও বলে দিছে, তোমার আগের সংসারের কথা যদি ও জানে ও কোনো ঝামেলা করবে না, ও সব মেনে নিবে। আমি তখন তারে বললাম যে, তুমি কি জানো আমি আগে একটা বউ আছে, আমার ফ্যামিলি আছে? বলে, সমস্যা নাই, আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনার সাথে সংসার করব। আপনি তো আমাকে একটা খারাপ মানুষের হাত থেকে নিয়ে আসছেন বা রাস্তা থেকে উঠে আনছেন, আমি তো মৃত্যুর হাত থেকে আসছি। তাই আমি বললাম যে ঠিক আছে। পরে আমি আমার আব্বা আম্মাকে জানাইলাম যে এমন এমন ঘটনা, আমি আরেকটা বিয়ে করছি। আমার আব্বা আম্মা তখন বলে যে ঠিক আছে, সমস্যা নাই, যদি আরেকটা বিয়ে করেই থাকো তা ওই বউ নিয়ে তুই বাড়িতে আয়, তোর 2টা বউ থাকতেই পারে, তুই যদি 2টা বউ খাওয়াইতে পারিস, তুই যদি 2টা বউ খাওয়ানোর ক্ষমতা থাকে তাহলে তুই 2টা বউ নিয়ে আসবি, আমার তো কোনো সমস্যা নেই। তো এরপরে আমি আমার বউ পুষ্পরে আমার আব্বা আম্মার কাছে নিয়ে গেলাম। আব্বা আম্মার কাছে নিয়ে যাওয়ার পরে পুষ্প আমার আব্বা আম্মার সাথে, মানে আমার বউ আগের বউ আকলিমার সাথে কোনোভাবেই থাকতে চাইতেছে না, আকলিমার সাথে আমার আব্বা আম্মার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে, ঝামেলা করে এবং এক কথায় বলতে গেলে ওই পরিবারে তাকে রাখাটা অনেক দায় হয়ে গেছে, প্রচণ্ড রকমের দায় হয়ে গেল। তো মাঝে মাঝেই পুষ্পর মাঝেই কিন্তু ওই পরীটা চলে আসতো এবং পরীটা এসে আমার সাথে কথাবার্তা বলতো, আবার আমার সাথে কি বলতো না বলতো এগুলো কিন্তু আবার পুষ্প জানতো না।
পুষ্প কিন্তু আবার এগুলো জানতো না, আমার সাথে কথাবার্তা বলে ও চলে গেলে আবার ও পুষ্প অজ্ঞান হয়ে যেত, ও আবার ঠিক হইতো। এইভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল, এবং একটা সময় পুষ্প বেবি কনসেপ্ট করলো, বাচ্চা কনসেপ্ট করলো। এবং পুষ্পর যে বাবা মা, আমি তাদের সাথেও যোগাযোগ করলাম, তারাও তখন আসছে এখানে মেয়ে দেখছে, তারাও তখন খুবই গরিব, মানে পুষ্পর বাবা একদম গরিব, এক কথায় বলতে গেলে দিন আনে দিন খায়। উনিও তখন রাজি হয়ে গেল যে ঠিক আছে, মেয়ে যেহেতু ছেলেকে বিয়ে করছে বা ওদের যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ওর বাবা মেনে নিচ্ছে। তো ও তখন আমার সাথে থাকতেছে। আমার ঘরে তখন একটা মেয়ে সন্তান হয়েছে, মানে পুষ্পর ঘরে একটা মেয়ে সন্তান হয়েছে, নাম রাখছিলাম পাপিয়া। তাই আমার পাপিয়া হয়েছে, পাপিয়া দেখতে খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর চেহারা ছিল, মায়াবী চেহারা ছিল। আমার মেয়েটা আমার সাথে অনেকটা ভালো আছে, খুবই ভালো আছে বলতে গেলে, আমার সাথে খুবই ভালো। এবং এইরকম করেই তখন আপনার দিন আর রাতগুলা কাটতেছে। এই করতে করতে পুষ্প কিছুটা সন্দেহ করে ফেলে, যে ওর মাঝে সম্ভবত কিছু একটা আছে বা কিছু একটা আসে। এরকম করে হঠাৎ করে একদিন হলো কি, মানে আমার কি হয়েছে আমি জানি না, আমি জানি একটু মানে হঠাৎ করে সব কিছু ভুলে যাইতাম, মানে এই এখন এটা হচ্ছে তখন এটা হচ্ছে, আমি সব ভুলে যাই, আমার কোনো স্মৃতি মনে থাকে না। আমি একটু পরপর মানে এইটা এখন করি তো এখন ভুলে যাই, এখন করি তো এখন ভুলে যাই। এরকম করে কাটতেছে। আবার পুষ্প ওর মাঝে আসে, আমি ওই পরিটার সাথেও কথাবার্তা বলি, পরিটা কিন্তু আমি আর কোনো কিছু বলি না। এভাবে আমি হঠাৎ করে একটা সময় অসুস্থ হয়ে পড়ি যাই বলতে কি, মানে আমার শরীর জেনে হঠাৎ করে মানে শরীর কাজ করে না, চলে না, মানে কেমন যেন একটু মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ি। আব্বা মা তখন খুব টেনশনে পড়ে যায়, বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার দেখে এখন তো দুই বউ, একদিকে আকলিমা আরেকদিকে পুষ্প, মানে দুটো সংসার সামালতে লাগতেছে। আমি কোনোভাবেই আর কোনো কিছু করতে পারি না, মানে এরকম করে করে অনেক দিন ধরে হসপিটালে পড়েছিলাম, আপনার প্রায় 20-25 দিনের মতো মানসিক হসপিটালে ছিলাম। ওই সময় কিন্তু পুষ্প থাকে, মানে পুষ্পর সাথে যে পরিটা থাকে ওইটার সাথে কিন্তু আমার আর দেখা হতো না, ওইটার সামনে আমার কথা হতো না। এরকম করে একটা সময় আমি হসপিটাল থেকে বাড়িতে আসার পরে অনেকগুলো দিন কাটতেছে, কিন্তু পুষ্পর মাঝে ওই পরিটা আর আসে না। তো দীর্ঘদিন কেটে গেল, পরিটা আর আসে না। না আসার পরে আমি পুষ্পরে বারবার বলি যে তোমার মাঝে মানে তোমার কি কোনো কিছু ফিল হয়? ও বলে না, মানে ও খুব ভালো সংসার করতেছে, বাচ্চা কাচ্চা দেখাশোনা করতেছে, খুবই ভালো। দীর্ঘদিন কেটে গেল, এই পরিটার ওর উপরে ভর করে না, মানে ওর উপরে আসে না। তো তখন কিন্তু আমার ওই হেল্পার সুজনও নাই, ও তখন ওর মতো ড্রাইভার হয়ে গেছে, অন্য কোথাও চলে গেছে, তোমার দেখাও নাই। আবার সুজনকে আমি এইসব বিষয়ে জানাইও নাই। এভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমার নিজের মাঝে একটা প্রশ্ন জাগলো, কি ব্যাপার, পুষ্পর মাঝে ওই পরিটা আসে না কেন? তাহলে পরিটা এখন কোথায়? ও দীর্ঘ মাস পেরিয়ে যাওয়ার পর ও আসে না। আমি ওরে ডাকতাম মাঝে মাঝে, কিন্তু পুষ্প আমার দিকে তাকে মুসকে হাসতো। একবার আমি বুঝতাম যে ও মনে হয় আমার কাছে আসে, আমার মনে হয় আসে না, মানে বুঝি না। পরে চিন্তা ভাবনা করলাম যে আমি একটা কবিরাজের কাছে যাব, যদি আমি কবিরাজের কাছে রওনা দিই তাহলেই তো পুষ্পর সাথে যে পরিটা আছে ওই পরিটা আমাকে রাস্তায় আটকাবে। এই চিন্তা করে আমি আমাদের এলাকারই একটা কবিরাজের কাছে একদিন রওনা দিলাম, কিন্তু পুরো রাস্তায় গেলাম, কোথাও আমি ওই পরিটার সন্ধান পাইলাম না, পরিটা আসলো না, আমাকে আটকাইলো না। তো যখনই পরিটা আমাকে আটকাইলো না, আমি তখনই ভাবলাম যে আল্লাহ, তাহলে মনে হয় সত্যি পরিটার কিছু একটা হয়েছে, ওটা মনে হয় পুষ্পর কাছ থেকে চলে গেছে, ওই মনে হয় আর পুষ্পর কাছে আসবে না। এরকম করে কবিরাজের বাড়িতে গেলাম, ওই কবিরাজ আমার কোনো সাহায্য করতে পারলো না, মানে কোনো সাহায্য সহযোগিতা করলো না, অনেকক্ষণ ধরে কোনো সাহায্য সহযোগিতা করলো না। করার পরে আমি তখন আবার বাড়িতে আসতে আসতে দেখলাম যে মা ঘরে। তাই মা আমারে বললো যে কই গেছিলে? আমি বললাম একটা কবিরাজের বাড়িতে গেছিলাম। এটাই মারে বললাম যে কেন কবিরাজের বাড়িতে গেছিলাম? কিছু না, এমনি গেছিলাম। এটা বলে তখন দোকানে গেছি, আব্বার দোকানে গেছি, দোকান থেকে বিকেলবেলা তখন আসছি। এখন আমি যে আমার মায়ের এটা বলছি যে মা আমি কবিরাজের বাড়িতে গেছি, এটা কিন্তু আমার আর মনে নেই। বিকেলবেলা আসার পরে পুষ্প তখন আমারে বলতেছে কবিরাজের বাড়িতে গেছিলা? যখনই আমাকে এটা বলছে আমি তখনই বুঝে গেছি যে ও এতদিন পরে আমার কাছে আসছে। আমি ভাবছিলাম যেটা পরিটা মনে হয় এতদিন পর আমার কাছে আসছে। আমি তখন বললাম যে তুমি এতদিন আসো নাই কেন? এতদিন কেন আসো নাই? আমি তো তোমার সন্ধানের জন্যই কবিরাজের বাড়িতে গেছিলাম, ভাবছিলাম কবিরাজের বাড়িতে যাওয়ার সময় তুমি আমার রাস্তার মধ্যে আটকাইবা, তুমি তো আমার আটকাও নাই। ও তখন আমারে বলে আটকাবো কেন, তুমি গেছিলা তোমার কাজ হাসিল করে আসতা। আমি বললাম যে তুমি এতদিন আসো নাই কেন? ও বলে আসি নাই, আমার শরীর ভালো লাগে নাই। আমি বললাম মানে শরীর ভালো লাগে না মানে কি হয়েছে? পর ও আমারে বলে কিছুই হয় নাই, এখন আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছি। তো তুমি এতদিন আসো নাই কেন? আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম, কত মানুষ আমাকে দেখতে আসছে, অনেকে বলছে আমি মারা যাব, আমি অনেক রুগীলা হয়ে গেছিলাম, তো তুমি আসলা না কেন?
কিছুই বলে না। না বলার পরে এবারও হাসা শুরু করছে, হাসতেছে। পরে আমি বললাম যে কী ব্যাপার, হাসতেছো কেন, কী ব্যাপার হাসতেছো কেন? 2বার জিজ্ঞেস করার পরে ও তখন বলে, এখন তো আমি অজ্ঞান হয়ে যাব, তাই না? তখন বললাম বুঝলাম না, তুমি অজ্ঞান হয়ে যাবে এখন, কি বলতেছো এগুলা? তুমি কি পড়ি না? ও বলে না, আমি পড়ি না, আমি পুষ্প। তাই আমি বললাম যে পুষ্প মানে একটু মানে ধীরে পড়ে গেলাম। পরে বলতেছি যে পুষ্প তুমি কিভাবে জানলা আমি কবিরাজের বাড়িতে গেছি? ও বলে ক্যা, কবিরাজের বাড়ি থেকে ঘুরে এসে তোমার মায়েরে বলো নাই তুমি কবিরাজের বাড়িতে গেছো? আমার তখন হঠাৎ করে মনে হলো, আরে হ্যাঁ, আমি তো কবিরাজের বাড়ি থেকে ঘুরে এসে দুপুরে মারে বলছি আমি কবিরাজের বাড়িতে গেলাম। ও বলে তোমার মাই আমারে বলছে। আমি বললাম তাহলে তুমি এতক্ষণ আমার সাথে এইভাবে কথা বললা কেন? ও বলে কথা বললাম এই জন্য যে তুমি ভাবছিলাম আমি পরীটা। আমি বললাম তোমার সাথে যে একটা পরী আছে এটা কি তুমি জানো? ও বলে হ্যাঁ জানি, শুধু জানি না এই পরীটাকে আমি পৃথিবী থেকে সরিয়েও দিয়েছি। আমি বললাম মানে কী বলতেছো এগুলো? ও বলে হ্যাঁ, আমার সাথে একটা পরী আছে, এটা আমি জানতাম, এটা তুমি জানতাম, আমাকে কখনোই বলো নাই। আমি আস্তে আস্তে করে তোমার মাকে হাতে নিয়ে আমি পরীটাকে শেষ করে দিছি। আমি বললাম মানি পরীটাকে শেষ করে দিয়েছো মানে? বলে আমি পরীটাকে হত্যা করে ফেলছি। আমি বললাম পুষ্প এই তুমি কি বলতেছো, তুমি পরীটাকে হত্যা করে ফেলেছো? ও বলে হ্যাঁ, আমি চাই না আমাদের মাঝে কোনো ঝামেলা থাকুক। ইতিমধ্যে আমি কিন্তু আমার বউ আকলিমাকে ডিভোর্স দিয়ে দিছি, মানে তালাক দিয়ে দিছি। শুধু পুষ্পর কথায় পুষ্প আমারে বললো আকলিমারে তালাক দিয়ে দেওয়ার জন্য, আমি কিন্তু পুষ্প রূপে যৌবনে পাগলে আকলিমারেও তালাক দিয়ে দিছি। তা আমি বললাম যে তুমি এটা কি বলতেছো, তুমি পরীটারে মাইরে ফেলছো মানে? আমি দৌড়ে তখন মায়ের কাছে গেলাম যে মা এটা কি বলতেছো? মা বলে তা আমরা কি ঘরের মধ্যে জিন রাখবো নাকি? আমি বললাম ঘরের মধ্যে জিন রাখবা মানে, ঘরের মধ্যে জিন মানে তুমি কি বলতেছো এগুলো মা? মা বলে হ্যাঁ, ওর সাথে একটা জিন আছে, জিনটাকে আমরা সরাই দিছি কবিরাজের মাধ্যমে। কোন কবিরাজের মাধ্যমে করছো? মা কবিরাজের ঠিকানা দিল। আমি ওই রাতের বেলায় কবিরাজের বাড়িতে রওনা দিছি। কবিরাজের বাড়িতে যাই দেখি কবিরাজ ঘুমায় গেছে। সারা রাত ওনার ঘরে উঠানে আমি বসেছিলাম। সকালবেলা ফজরের নামাজ আমি কবিরাজরে ধরলাম, আমার বাড়ি এটা, আমার বউর নাম অমুক। উনি আমারে বলে তুমি কেন আসছো? আমি বললাম আমার বউর সাথে একটা পরী ছিল, ওই পরীটাকে নাকি আপনি মাইরা ফেলছেন। উনি বলে হ্যাঁ। আমি বললাম কেন? উনি বলে তোমার জন্য। আমি বললাম আমার জন্য? কেন আমার জন্য? উনি বলে দেখো এসব জিনিস যাদের সাথে থাকে তাদের কখনো ভালো হয় না, এসব জিনিস যাদের সাথে থাকে তাদের বড্ড ক্ষতি হয়। এই জিনিসটা তোমার সাথে বা তোমার পরিবারে থাকলে দিনে দিনে তোমার পরিবারে অশান্তি বাড়তো, সমস্যা বাড়তো, যার কারণে আমি এটাকে শেষ করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, আপনি তাবিজ তুমান দিতে পারতেন, এটাকে আটকাইতে পারতেন। উনি বলেন না, আমি তাবিজ তুমান দিয়ে এটাকে আটকাইলে এটা আগে পরে তোমার সাথে দেখা করতো, তোমাকে এসে বলতো এবং বললে তুমি তারে আবারও তোমার বউয়ের উপরে নিয়ে আসতাম, এতে তোমার সংসারে আরও সমস্যা হইতো, যার কারণে এটাকে আমি সরাই দিয়েছি। আমি তখন বললাম কি করলেন এটা আপনি? উনি বলে তোমার আম্মা তোমার বউ আসছে, তারা যেভাবে বলছে আমি সেভাবেই করছি, তুমি তখন মেডিকেলে ছিলাম। আর দীর্ঘদিন আমি এটারে তোমার কাছ থেকেও সরাই রাখছি, তোমার কাছে আসার চেষ্টা করছি, আমি তোমার আসতে দিনে তোমার বউ তোমার শরীরে মাঝে মাঝে একটা তাবিজ ছোঁয়াইতো, তোমার পানি পড়া খাওয়াইতো, যার কারণে এটা তোমার কাছে আসতে পারে নাই, তোমাকে কোনো কিছু জানাতে পারে নাই। জায়গার মধ্যে কান্না করতে করতে শুয়ে গেলাম। সেই দুপুর পর্যন্ত কবিরাজের বাড়িতে আমার বউ আর আমার মা কবিরাজের বাড়িতে এসে আমারে বলে তুই কি পাগল হয়ে গেলি? বাড়িতে আসছি সে পাগলের মতো বসে আছি। আমার মা তখন আবার বলে তুই এরকম করতেছিস কেন? মনে হচ্ছে তুই পুষ্পরি বিয়ে করিস নাই, ওই পরীরই বিয়ে করছিস। সে বলে মা এই পরীকে জানো? তখন মায়ের কাছে পরীর সমস্ত ঘটনাগুলো খুলে বললাম। মা সব কিছু শুনলো। মায়েরও তখন দুটো চোখে পানি চলে আসলো। আমি বললাম মা, যে পরীটা আমার এত উপকার করলো, যে পরীর জন্য পুষ্প আজ নতুন জীবন পাইলো, যে পরীর জন্য আমি পুষ্পরে পাইলাম, যে পরীর জন্য আমার একটা সন্তান হলো, যে পরী আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আনলো। এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি যে কন্টেনারে করে আমি যে আপনার মুন্সিগঞ্জ থেকে যে মাল নিয়ে আসতেছিলাম কন্টেনারে করে, আমার সাথে যে দুইটা মানুষ ছিল, ওই দুইটা মানুষ ছিল ডাকাত। এই দুইটা মানুষ ছিল ডাকাত, তারা মূলত আমার কন্টেনার ডাকাতি করতো। আমি ওদেরকে নিয়ে আরেকটু সামনে গেলে ওদের ডাকাতের সদস্যরা ছিল, আমাকে ধরে আমারে মারতো, আমার কাছ থেকে সব নিয়ে যেত এবং কন্টেনারের ভিতরে যত মালামাল ছিল সব কিছু নিয়ে যেত এবং আমাকে সেখানে তারা মেরেও ফেলতে পারতো। যার জন্য পুষ্প হঠাৎ করে ওই হোটেলে এসে, মানে ওই পরীটা হোটেলে এসে আমাকে আটকাইছিল। এটাও কিন্তু আমাকে বলছে
যেদিনও বলছো মানুষ নয় ওপরে, ওই দিন ওইটাও বলে গেছে যে ওই কন্টেনারে করে তুমি যে মালগুলো আনছিলে ওই মালগুলো রাস্তার মধ্যে ধরে নিয়ে যেত। তোমার সাথে যে দুইটা লোক ছিল যাত্রী বেশে, তারা ছিল ডাকাত, তারা ডাকাত দলের সদস্য, তাদের সামনেই হচ্ছে তাদের অন্য লোকেরা ছিল। হোটেলটা পার হয়ে গেলেই তোমাকে ধরতো, যার জন্য আমি হোটেলে মানুষের রূপে এসে তোমাকে আটকাইছি, মানে পুষ্প রূপে এসে তোমাকে আটকাইছি। এরপর আমার অবস্থা এরকম হয়েছে যে আসলে বলার মতো না। বিভিন্ন মানুষের কাছে যাইতাম, যে কবিরাজের বাড়িতে যাইতাম যে ওটাকে বাঁচানো যায় কিনা। তো আমি যা মরে যায়, মানুষ তো মরলে বা জিন বলেন মানুষ বলেন মরলে আর পৃথিবীতে ফিরে আসে না, ও আর ফিরে আসে নাই। এরপর আমার ঘরে আরও 2টা মেয়ে হলো, একটা ছেলে হলো। এখন মোটামুটি আমার সন্তানাদি সবাইকে নিয়ে আমি বেশ ভালো আছি। আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি, বড় মেয়ের বিয়ে হয়েছে, আর বাকিগুলো মোটামুটি পড়াশোনা করে ভালো ভালো অবস্থানে আছে। এখন আমি ড্রাইভিং করি, আমি ট্রাক চালাই, এখন আমি ট্রাকের ড্রাইভার। তো এখনও যে আমি ড্রাইভিং করি, মাঝে মাঝে আপনার এই গল্পগুলো শুনি, ভালো লাগে। সেখান থেকে আমি আপনাকে আমার কথাবার্তাগুলো জানালাম। আমার আব্বা অনেক ক্ষতি করছে, ওইদিকে না যাই। আমার আব্বা আমাদের জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিছে শেষ পর্যায়ে, এটা অন্য একটা ঘটনা, ওইদিকে না যাই। এখন আসলে আমার পরিবারটা মধ্যবিত্ত একটা পরিবার বলা চলে। আমি ট্রাক চালাই, ওটার উপর আমার পুরো পরিবারটা ডিপেন্ড। ট্রাক চালাই, এই জেলা থেকে ওই জেলা, এই বিভাগ থেকে ওই বিভাগে যাই, আর আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। তাই একদিন ইচ্ছে করে আপনাকে লিখতে বসলাম, আমার কথাগুলো লিখলাম। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না। আপনি যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। আমার বউ পুষ্প এখনও আছে বেঁচে, আমার মাও আছে। আপনি তাদের সাথে কথাবার্তা বললে বুঝতে পারবেন যে আমি আপনাকে মিথ্যে বলেছি না সত্য বলেছি। আমার ঠিকানা আর ফোন নাম্বার দিলাম, যদি পারেন যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই ড্রাইভার মনির হোসেনের জীবনের আশ্চর্যজনক বউ থেকে বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, জানি না মনির ভাই কেমন করে আমাকে বুঝিয়েছে বা আমি আপনাদেরকে কেমন করে বলেছি, আপনারা পুরো অংশ বুঝেছেন কিনা। কোনো অংশ যদি না বুঝে থাকেন কমেন্ট করুন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সত্যিকার অর্থে হারিয়ে যাওয়া ওই পরীর নামটা আমরা জানি না, কিন্তু সত্যিকারের নাম জানা, ওই পরীর নাম না জানা ওই পরীটার জন্য আমার এক বুক পরিমাণের কষ্ট হয়েছে। যদি মনির ভাইয়ের কথাই সত্যি পরীটা মরে যায়, আমি জানি জিন এবং ইনসান, মানুষ এবং জিনদের বিচার হয়। আল্লাহ যেন রোজ হাসরের ময়দানে ওই পরীটাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে, এই শুভকামনায় বা এই আশা ব্যক্ত করে আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।